হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে চলে এসেছি আরো একটা চ্যাপ্টারের ওয়ান শর্ট ভিডিও নিয়ে। কোন চ্যাপ্টার? ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের হিউম্যান ফিজিওলজির একটা চ্যাপ্টার, নাম হচ্ছে পরিপাক ও শোষণ, অর্থাৎ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তো ঝটপট খাতা পেন খুলে ফেলো, আর দেরি কিসের, চ্যাপ্টারটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, আমাদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? শক্তি বা এনার্জি। আর এই শক্তি বা এনার্জি আমরা কার থেকে পেয়ে থাকি? খাদ্য থেকে, তাই তো? আমরা প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করে থাকি, আর এই খাদ্য কি দেয়? আমাদের শক্তি বা এনার্জি প্রদান করবে, তাই না? তাহলে খাদ্য আমাদের শক্তি বা এনার্জি প্রদান করছে। তবে কখন খাদ্যটা আমাদের এনার্জি প্রদান করবে? যখন আমাদের গৃহীত খাদ্য প্রত্যেকটা কোষে পৌঁছতে পারবে। আর প্রত্যেকটা কোষে খাদ্যের সাথে সাথে আর কে পৌঁছে যায়? অক্সিজেন পৌঁছে যায়, যেটাকে আমরা শ্বসন প্রক্রিয়া বলি, তাই না? খাদ্যের সাথে অক্সিজেন যুক্ত হয়, অর্থাৎ অক্সিজেন খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করে, আরো উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, জল। তো মেন হচ্ছে শক্তি, যেটার জন্য আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এই বেঁচে থাকার জন্য আমরা যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা কোথায় যাচ্ছে? পৌষ্টিক তন্ত্র সম্পর্কে তোমাদের একটা ছোট ধারণা তো সবারই রয়েছে, যে আমাদের মুখবিবর থেকে আমরা খাদ্য গ্রহণ করি, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এইখানে খাবারটা পৌঁছায়। কিন্তু যে খাবারটা আমরা খাচ্ছি, সেটা কি ডিরেক্ট কোষে অ্যাবজর্ব হয়? কখনোই কিন্তু অ্যাবজর্ব হয় না। তাহলে আমাদের যে পৌষ্টিক তন্ত্র রয়েছে, সেখানে কি হয়? এই যে গৃহীত খাদ্যটা পরিপাক হবে, মানে ডাইজেস্ট হবে। ডাইজেস্ট বা পরিপাক বলতে কি বোঝায়? এই যে আমরা খাবারটা খাচ্ছি, সেটা কিন্তু জটিল খাদ্যবস্তু, আর এই জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হয়, যেটাকে আমরা বলছি ডাইজেশন বা পরিপাক। এই সরল খাদ্যবস্তুই কিন্তু আমাদের কোষে অ্যাবজর্ব হবে। তাহলে খাদ্যকে কোষে পৌঁছানোর আগে কি হতে হবে? পরিপাক হতে হবে, অর্থাৎ খাদ্যকে কি করতে হবে? ডাইজেস্ট করতে হবে বা পরিপাক করতে হবে। সেই পরিপাক লব্ধ খাবার কোথায় পৌঁছবে? কোষে পৌঁছাবে, তবে গিয়ে না শক্তি উৎপন্ন হবে, তাই না? তাহলে এই যে পরিপাকের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কি? যদি আমরা পরিপাকের পদ্ধতিটা দেখি, কি কি পদ্ধতিতে পরিপাক হয়ে থাকে? একদম ফার্স্টে কি করা উচিত? একদম ফার্স্টে আমাদের খাদ্য গ্রহণ করা হয়, তাই না? ফার্স্টে হবে খাদ্য গ্রহণ, যেটাকে আমরা ইনজেকশন বলছি। খাদ্য গ্রহণ করার পর কি হবে? এই যে গৃহীত খাদ্যটার পরিপাক হবে, মানে ডাইজেশন হবে। তাহলে নেক্সট পর্যায়ে কি? গৃহীত খাদ্যের পরিপাক, যেটাকে আমরা বলছি ডাইজেশন। নেক্সট, পরিপাক হওয়ার পর কি হবে? এই যে পরিপাক লব্ধ খাবার, এটার হবে শোষণ, অর্থাৎ, বা আমি এটা লিখতে পারি পাচিত খাদ্যের শোষণ হবে, যেটাকে আমরা কি বলবো? অ্যাবজর্পশন। শোষণ হয়ে যাওয়ার পর খাদ্য কোষে অ্যাবজর্ব হয়ে গেল। তো আমরা যতটা খাবার খাই ততটাই কি অ্যাবজর্ব হয়ে যায়? কখনোই কিন্তু নয়। তাহলে কিছু অপাচ্য খাদ্য থেকে যায়, তাই না? তো অপাচ্য খাদ্যের কি হবে? বহিষ্করণ হবে। তবে তার আগে এই যে পাচিত খাদ্যের শোষণ হলো, যেটা কোষের মধ্যে গেল, সে কোষের মধ্যে যাওয়ার পর কিছু খাদ্যবস্তু আবার কোষের মধ্যে আবদ্ধ হয়। এই আবদ্ধ হওয়াকে আমরা বলি খাদ্যের আত্তীকরণ। যেটাকে আমরা বলবো অ্যাসিমিলেশন। আর লাস্ট ওয়ান যেটা বললাম, যে সমস্ত খাদ্য তো আমাদের শোষণ হয় না, কিছু অপাচ্য খাদ্য আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে থেকে যায়। তো সেই খাদ্যটার কি হবে? অর্থাৎ অপাচ্য খাদ্যের বহিষ্করণ হবে, যেটা মল হিসাবে দেহ থেকে নির্গত হয়ে যায়, যেটাকে আমরা বলছি ইজেকশন। তো এই টোটাল পদ্ধতি, এটা হচ্ছে আমাদের পরিপাক পদ্ধতি। তাহলে কি হবে? ফার্স্টে খাদ্য গ্রহণ হবে, সেই গৃহীত খাদ্য ডাইজেস্ট হবে বা পরিপাক হবে, দেন পরিপাক লব্ধ খাবারের শোষণ হবে প্রত্যেকটা কোষে। শোষণ হওয়ার পর কোষের মধ্যে খাদ্যের আত্তীকরণ হবে, মানে কোষের অন্যান্য জৈব বস্তুর সাথে আবদ্ধ হবে খাবারটা। আর লাস্ট ওয়ান, যে অপাচ্য খাদ্য ক্ষুদ্রান্তে থেকে গেল, সেটার দেহ থেকে মল হিসেবে দেহ থেকে বহিষ্কৃত হবে, যেটাকে আমরা বলছি অপাচ্য খাদ্যের বহিষ্করণ। তো এটা ছিল টোটাল
পরিপাক পদ্ধতি। তো এবার আমরা দেখে নেব এই যে টোটাল পদ্ধতি আমাদের বডির কোন কোন অঙ্গে কিভাবে সম্পন্ন হচ্ছে। তো তার আগে সেই সমস্ত অঙ্গগুলো আগে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। তো দেখে নাও পৌষ্টিক তন্ত্র বলতে আমরা কি বুঝি। পৌষ্টিক তন্ত্র বা এলিমেন্টারি সিস্টেম, এখানে বলেছে যে তন্ত্রে প্রাণীদের খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ ও অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে তাকে আমরা বলছি পৌষ্টিক তন্ত্র বা এলিমেন্টারি সিস্টেম। সিস্টেম বা তন্ত্র আমরা কাকে বলি, আমি এই কথাটা বারবারই বলি যে যখন অনেকগুলো অঙ্গ একই সাথে একটা নির্দিষ্ট কাজে সাহায্য করে তখন তাদের বলা হয় কোনো সিস্টেম বা তন্ত্র। তাহলে পৌষ্টিক তন্ত্র বলতে আমরা কি বুঝি, যারা পরিপাকে মানে খাদ্য পরিপাকে সাহায্য করছে তাদেরকেই আমরা বলবো পৌষ্টিক তন্ত্র, তাই না? শুধু পরিপাকই নয়, এখানে কিন্তু অনেকগুলো মানে অংশ দেখিয়েছে, কাজের অংশ কি কি। এক হচ্ছে খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, খাদ্যের শোষণ, আর হচ্ছে অপাচ্য খাদ্যের বহিষ্করণ। এই টোটাল প্রসিডিওরটা যে যে অঙ্গগুলোর মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে তাদের সকলকে একত্রে কি বলা হচ্ছে, পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, এখানে দেখে নাও পৌষ্টিক তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এক হচ্ছে এলিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। আচ্ছা, পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল আমরা কাকে বলবো, যে নালীপথে খাদ্য গৃহীত হয় এবং খাদ্যটা যাতায়াত করে। মোট কথা আমাদের মুখবিবর থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে পথে খাবারটা চলাচল করছে সেই পথটাকে আমরা বলছি পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল। তাহলে পৌষ্টিক নালীর অন্তর্গত কতগুলো অঙ্গ রয়েছে, এখানে দেখে নাও মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, পায়ু। এখানে ছবিটার দিকে তাকিয়ে নাও, এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের ছবি, এটা হচ্ছে মুখবিবর। মুখবিবরের পর কি আসছে, গলবিল বা ফ্যারিংস, ফ্যারিংস থেকে চলে আসছে গ্রাসনালী, কারণ খাদ্য এই পথে আসছে, কিন্তু গ্রাসনালী হয়ে কোথায় আসছে, পাকস্থলীতে আসছে। পাকস্থলী থেকে চলে যাচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে, সেখান থেকে চলে যাচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রে, নেক্সট চলে আসছে পায়ু ছিদ্র দিয়ে নির্গত হচ্ছে। তাহলে এই পথে খাবারটা যাতায়াত করছে বলে এই পথটাকে আমরা কি বলছি, পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল। আর কি রয়েছে, কিছু পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এইগুলো এমন এক প্রকার গ্রন্থি যেখানে খাবার পৌঁছবে না, কিন্তু খাবারটাকে ডাইজেস্ট করার জন্য বা পরিপাক করার জন্য এনজাইম সিক্রেট হবে, উৎসেচক তৈরি করবে, তাদেরকেই আমরা বলছি পৌষ্টিক গ্রন্থি। তাহলে এরাও পৌষ্টিক তন্ত্রের অন্তর্গত, কারণ এরাও তো খাবারটাকে ডাইজেস্ট করার জন্য কিছু সিক্রেট করছে, তাই না? এরা যদি কিছু ক্ষরণ না করতো তাহলে খাবারটাকে ডাইজেস্ট করা যেত না, তাহলে এদেরকেও কিন্তু পৌষ্টিক তন্ত্রের মধ্যেই ফেলা হচ্ছে। তো পৌষ্টিক গ্রন্থি কোনগুলো, এক রয়েছে লালা গ্রন্থি, এখানে ছবিতে দেখে নাও এরকম সাইডে থাকে লালা গ্রন্থি, ঠিক আছে? লালা গ্রন্থিতে কিন্তু খাবার পৌঁছায় না, কিন্তু লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ হয় যার মধ্যে অনেক রকম উৎসেচক থাকে খাবারটাকে ডাইজেস্ট করার জন্য। লালা গ্রন্থির পরে কি রয়েছে, যকৃৎ বা লিভার, নেক্সট হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এটা আর একটা গ্রন্থি। আর একটা রয়েছে পাক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, যেটা পাকস্থলীর অভ্যন্তরস্থ কিছু কোষের মানে কোষ রয়েছে, গ্রন্থি রয়েছে, আমি পরে ডিটেলসে দেখাবো ওগুলো। নেক্সট রয়েছে আন্তরিক গ্রন্থি, যেটা ক্ষুদ্রান্তের আশেপাশে কিছু কোষ রয়েছে, সেখান থেকে কিছু ক্ষরণ ঘটবে। তো এই যে গ্রন্থিগুলো, এই গ্রন্থিগুলো কি করে, খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ক্ষরণ করে থাকে। তাহলে এটা গেল আমাদের পৌষ্টিক তন্ত্র। এবার এই পৌষ্টিক তন্ত্রের অন্তর্গত যে অঙ্গগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে একটু ডিটেলস জেনে নেওয়া যাক, ঠিক আছে? তো চলে এসেছি প্রথম অর্গান বা প্রথম অঙ্গে, সেটা হচ্ছে মুখ। মুখ কি, মুখ বা মাউথ আমরা কাকে বলি তোমরা সবাই জানো, পৌষ্টিক নালীর প্রথম অংশ যেখান থেকে আমরা খাদ্য গ্রহণ করে থাকি, তাই তো? তাহলে এই মুখের কি কি অংশ রয়েছে, মুখের দুটো অংশ কিন্তু দেখতে পাওয়া যায়। এক হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল কাকে বলা হয়, আমরা যখন হা করি যে ছিদ্রটা তৈরি হয় সেটাকেই আমরা বলছি ভেস্টিবিউল। তাহলে ভেস্টিবিউল কি কি নিয়ে গঠিত, দুটো ঠোঁট নিয়ে গঠিত, তাই না? ওপর নিচে কি থাকে, দুটো ঠোঁট বা লিপস থাকে, আর ভেতরে কি থাকে, মুখ গহ্বর। তো এইটাকেই আমরা বলছি ভেস্টিবিউল, যার মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করে থাকি। নেক্সট অংশ কি, মুখবিবর। ভেতরের যে অংশটা রয়েছে ফাঁকা গহ্বরটা, এটাকে আমরা বলছি মুখবিবর বা বাকল ক্যাভিটি। তাহলে মুখবিবর আবার কি কি নিয়ে গঠিত, মুখবিবর তিনটে অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে প্যালেট, প্যালেট আমরা কাকে বলছি, আমাদের যে চোয়াল বা তালু রয়েছে সেটাকে আমরা বলছি প্যালেট। আর নেক্সট রয়েছে জিহ্বা আর
দাঁত, এই তিনটে অংশ নিয়ে মুখবিবর বা বাকল ক্যাভিটি কিন্তু গঠিত। জিহ্বা আর দাঁতের গঠনে এখানে একটু কিছু দেখতে হবে। ফার্স্টে দেখো জিহ্বার গঠনটা, জিভের মধ্যে বেশ কয়েক প্রকার প্যাপিলা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই প্যাপিলা গুলোর নাম কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে 4 প্রকার প্যাপিলা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো একদম উপরের দিকে সার্কামভ্যালেট প্যাপিলা। এগুলোর মধ্যে কি রয়েছে, এক একটা প্যাপিলার মধ্যে 100টা করে স্বাদ কোরক রয়েছে। তো এখান থেকে কি হয়, স্বাদ গৃহীত হয়, খাদ্যের যে স্বাদ টেস্ট আমরা বুঝতে পারি সেগুলো কিন্তু এই প্যাপিলার জন্যই বুঝতে পারি। নেক্সট রয়েছে ফোলিয়েট প্যাপিলা, জীবের দুপাশে পাতার মতন আকৃতি বিশিষ্ট প্যাপিলা রয়েছে, এটাকে বলছি ফোলিয়েট প্যাপিলা। এর মধ্যে কিন্তু কোনো প্রকার স্বাদকোরক থাকে না। নেক্সট ওয়ান ইজ ফিলিফর্ম প্যাপিলা, এরকম মাঝখানে কিছু ছোট ছোট প্যাপিলা দেখতে পাওয়া যায়, ফিলিফর্ম প্যাপিলা। এগুলোর মধ্যেও কিন্তু কোনো প্রকার স্বাদকোরক থাকে না, তাহলে থাকে কোনটায়, ফ্যাঞ্জিফর্ম প্যাপিলা। এই যে দুপাশে রয়েছে এই ব্লু কালারের, এগুলোকে বলছি আমরা ফ্যাঞ্জিফর্ম প্যাপিলা। এর মধ্যে এক একটার মধ্যে 5টা করে স্বাদকোরক রয়েছে। তো জিহ্বার কোন জায়গায় কোন স্বাদ গৃহীত হয়, এটা তোমরা ছোটবেলাতেও পড়েছো। একদম অগ্রভাগে মিষ্টি স্বাদ গৃহীত হয়, 2 সাইডে কি হয়, অম্ল বা টক স্বাদ গৃহীত হয়, আর পশ্চাৎ ভাগে তিক্ত বা তেতো স্বাদ গৃহীত হয়। তাহলে জিহ্বার এই কটা প্যাপিলার নাম আর তার কাজগুলো পড়ে রাখতে হবে। নেক্সট চলে আসছি আমরা দাঁতে। দাঁতকে কি বলা হয়, দেখো মানুষের দাঁতকে 3টে টার্ম দেওয়া হয়েছে, এক হচ্ছে ডাইফিডন্ট, এক হচ্ছে থেকোডন্ট, আর একটা হচ্ছে হেটেরোডন্ট। ডাইফিডন্ট কেন বলা হয়, কারণ মানুষের 2বার দাঁত ওঠে, তার পুরো জীবনকালে 2বার দাঁত ওঠে। একবার থাকে দুধের দাঁত, সেটা পড়ে গিয়ে পরে স্থায়ী দাঁত বা পার্মানেন্ট দাঁত তৈরি হয়, তাই 2বার দাঁত ওঠে বলে মানুষের দাঁতকে কি বলা হচ্ছে, ডাইফিডন্ট। নেক্সট থেকোডন্ট কেন বলা হচ্ছে, থেকোডন্ট এই কারণেই বলা হচ্ছে, এই ছবিটা দেখো, দাঁত আমাদের মাড়ির সকেটে কিন্তু প্রথিত অবস্থায় থাকে, বসানো থাকে, হাফ বাইরে থাকে হাফ কিন্তু ভেতরে থাকে। এই প্রথিত অবস্থায় থাকার জন্য এটাকে বলা হচ্ছে থেকোডন্ট। ঠিক আছে, আর নেক্সট ওয়ান কি বলছে, হেটেরোডন্ট। হেটেরোডন্ট কেন বলা হচ্ছে, কারণ আমাদের যে দাঁত রয়েছে প্রত্যেকটা দাঁত কিন্তু সেম টাইপের দেখতে না, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপের। তো আমাদের টোটাল 4 প্রকারের দাঁত দেখতে পাওয়া যায়। এখানে ছবিটা দেখো, আমি একটা সারি দাঁত দেখিয়েছি, এর অর্ধেকটা যদি আমরা ভাগ করে নিই, অর্ধেকটা অংশে দেখো, প্রথম দুটোকে বলছি আমরা ইনসাইসার, নেক্সট একটাকে বলছি ক্যানাইন, তারপরে দুটোকে বলছি প্রি মোলার, আর তারপরে 3টেকে বলছি মোলার দাঁত। তাহলে এই যে 4 প্রকারের দাঁত আমরা দেখলাম, ইনসাইসার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, এই 4 প্রকার দাঁত দেখতে পাওয়া যায় বলে মানুষের দাঁতকে হেটেরোডন্ট বলা হয়ে থাকে। এখানে কিন্তু কোশ্চেন আসে অনেক সময় যে মানুষের দাঁতকে ডাইফিডন্ট কেন বলা হয়, থেকোডন্ট বলার কারণ কি, হেটেরোডন্ট বলার কারণ কি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো এখানে তাহলে মানুষের যদি দন্ত সংকেত জিজ্ঞেস করা হয় কি বলতে হবে, ইনসাইসার কটা রয়েছে, সব সময় কিন্তু অর্ধেকটা করে নিতে হবে। ঠিক আছে, আমাদের ওপর নিচে দুটো দাঁতের সারি রয়েছে, সেই ওপরের একটা সারির অর্ধেক অংশটাকে আমাদের দেখতে হবে, সেটা দিয়ে আমাদের দন্ত সংকেত লিখতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে। তো সেই একটা সারির অর্ধেক পার্টে আমাদের কি রয়েছে, ইনসাইসার কটা রয়েছে, দুটো। তাহলে দেখো এপাশে দুটো রয়েছে, এপাশে দুটো রয়েছে, তাই জন্য 2/2, তাহলে I 2/2। ক্যানাইন কটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে ক্যানাইন, সরি এটা 2 লিখেছি, ক্যানাইন 1/1। প্রিমোলার, প্রিমোলার কটা রয়েছে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে প্রিমোলার 2/2, আর মোলার হচ্ছে 3/3। এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে টোটাল কটা দাঁত হলো, তাহলে দেখো টোটাল কিন্তু 32টা দাঁত হচ্ছে। আর যদি আমরা বলি শিশুদের দাঁতের ক্ষেত্রে, শিশুদের দাঁতের ক্ষেত্রে কিন্তু এই যে প্রিমোলার দাঁত থাকে না, একটাও থাকে না, আর মোলার দাঁত থাকবে দুটো। তাহলে কি হয়ে যাচ্ছে, শিশুদের দন্ত সংকেত যদি আমি দেখাই, শিশুদের দন্ত সংকেত হবে I 2/2, C 1/1, PM 0 থাকবে, ঠিক আছে, PM 0, আর মোলার 2/2। তাহলে শিশুদের দাঁতের সংখ্যা কটা হলো, শিশুদের দাঁতের সংখ্যা হলো টোটাল 20টা, হিসাব করে দেখবে টোটাল 20টা। তাহলে আর এটাও বলে রাখি, এই যে মোলার 3টে দাঁত বলছি, সবার ক্ষেত্রে কিন্তু 3টে মোলার দাঁত নাও থাকতে পারে। 3 নাম্বার দাঁতটাকে কি বলা হয়, আক্কেল দাঁত বলা হয়। অনেকের আক্কেল হলে তৈরি হয়, অনেকের আক্কেল হলে তৈরি হয় না। ঠিক আছে, এমন আছে যে অনেকের আক্কেল দাঁত বয়স হলে তৈরি হয়, এবং অনেকের তৈরি হয় না।
আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, এই দাঁতটা যখন মানে জন্মায় তখন কিন্তু প্রচন্ড ব্যথা হয়। তো এই জন্য অনেক সময় অনেকে দাঁতটা তুলে ফেলে, অনেকের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না, রেখেও দেয়। তো টোটাল মোলার 3টে ধরা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 2টোও থাকতে পারে, 3টেও থাকতে পারে। তো এটা গেল মানুষের দাঁতের সংকেত। এবার যদি আমরা দাঁতের গঠনটা দেখি, দাঁতের গঠনটা দেখলে এখানে দেখো দাঁতের গঠনটা দেখানো হয়েছে। আমি ফার্স্টে কি বললাম, থেকোডন্ট বলা হয়। কেন থেকোডন্ট বলা হচ্ছে? কারণ মাড়ির মধ্যে কিন্তু বসানো রয়েছে, অর্ধেকটা প্রথিত অবস্থায় রয়েছে। তাহলে দাঁতের বাইরে যেটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তো বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটাকে আমরা বলবো ক্রাউন বা চূড়া, ক্রাউন পার্ট বলছি। আর যেটুকু প্রথিত অবস্থায় রয়েছে মাড়ির মধ্যে সেটাকে আমরা বলবো মূল বা রুট। এছাড়াও এই যে অংশটা মাড়ির সকেটের সাথে রয়েছে এটাকে আমরা বলছি গ্রীবা। তাহলে এই অংশে ভাগ করা গেল। এইবার দাঁতের বিভিন্ন অংশগুলো দেখো, একদম বাইরে যে পার্টটা দেখা যাচ্ছে, সাদা রঙের যে পার্টটা দেখতে পাওয়া যায়, ওটাকে বলা হয় এনামেল। আমাদের মানুষের দেহের সব থেকে শক্ত কঠিন অংশ কিন্তু এই দাঁতের এনামেল, ঠিক আছে? তো এনামেলের পরবর্তী যে অংশটা রয়েছে এটাকে আমরা কি বলছি? ডেন্টিন। এনামেলের পরবর্তী অংশটাকে বলছি ডেন্টিন। এই ডেন্টিন কিন্তু পুরোপুরি মাড়ির মধ্যে প্রথিত অবস্থায় রয়েছে এবং নিচ থেকে দেখো একটা পাল্প গহ্বর সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এইবার এই যে ডেন্টিনটা রয়েছে, মানে পুরো দাঁতটা রয়েছে, দাঁতটা মাড়ির মধ্যে যেখান থেকে যুক্ত অবস্থায় রয়েছে এটাকে আমরা বলছি সিমেন্ট। ধরো সিমেন্ট দিয়ে দুটো ইটকে পাশাপাশি জুড়ে দেওয়া হয়, ঠিক তেমন মাড়ির সাথে দাঁতকেও জুড়ে দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে এটাকে সিমেন্ট, ঠিক আছে? আর এটা তো মাড়ির অংশ, তোমরা বুঝতেই পারছো এখানে মাড়ির কি রয়েছে, এখানে স্নায়ু ও রক্তবাহ সহ পাল্প রয়েছে। আর এই পাশে কিছু অ্যালভিওলার অস্থি পেশি কোষ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই গেল টোটাল দাঁতের গঠন। তাহলে মুখের মধ্যে আমরা কিন্তু এই কটা অংশ দেখতে পাই। এবার চলে আসবো নেক্সট পার্ট। নেক্সট অংশ দেখো, গলবিল বা ফ্যারিংস। গলবিল কাকে বলা হয়? মুখবিবরের পরবর্তী যে অংশটা রয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে গলবিল, অর্থাৎ মুখবিবরের পর থেকে গ্রাসনালীর আগে পর্যন্ত যে অংশটা রয়েছে, এখানে ছবিতে দেখো মুখবিবর, মুখবিবরের পর থেকে এই যে অংশটা রয়েছে এটাকে বলছি গলবিল। গলবিল থেকে নেক্সট চলে আসছে গ্রাসনালী। তাহলে এই যে গলবিল রয়েছে, গলবিলকে কিন্তু আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস, নেক্সট মুখগলবিল বা ওরোফ্যারিংস, আর লাস্ট ওয়ান ইজ স্বরগলবিল বা ল্যারিঙ্গোফ্যারিংস। কেন আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে? এখানে দেখো, নাসা গলবিল কাকে বলা হচ্ছে? নাসা ছিদ্রের সাথে যে গলবিল উন্মুক্ত রয়েছে সেটাকে বলা হচ্ছে নাসা গলবিল। এই পথে কি আসছে? এখান থেকে শ্বাসবায়ু প্রবেশ করছে এবং এই পথে কি আসছে? শ্বাসবায়ু আসছে, ঠিক আছে? শুধুমাত্র শ্বাসবায়ু পরিবহন হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস। নেক্সট, এই যে মুখবিবরের যে ছিদ্রটা, এই ছিদ্রটা কিন্তু এই যে নাসা গলবিলের সাথে একসাথে যুক্ত হয়ে গেছে, একটা কমন নালীপথ, যেটাকে আমরা বলছি মুখগলবিল বা ওরোফ্যারিংস। তাহলে মুখবিবরের সাথে যে গলবিলের পার্টটা যুক্ত সেটাকে আমরা বলছি মুখগলবিল বা ওরোফ্যারিংস। এই পথে কি আসছে? খাদ্যবস্তু আসছে, শ্বাসবায়ুও কিন্তু এই পথে আসছে। নেক্সট, স্বরগলবিল কাকে বলা হচ্ছে? এই যে এই গলবিল এখানে এসে কিন্তু গলবিলের সাথে আরো একটা নালী যুক্ত হয় যেটাকে আমরা বলি শ্বাসনালী বা ল্যারিংস। এই শ্বাসনালীর সাথে সমন্বয় করেছে যে অংশটা, এটাকে আমরা বলছি স্বরগলবিল বা ল্যারিঙ্গোফ্যারিংস। তবে এখানে একটা জিনিস দেখো, এই যে শ্বাসবায়ু আসছে আর এখানে খাদ্যবস্তু আসছে, কোনটা কোন নালীপথে যাবে এটা কিন্তু ফিক্সড। খাদ্যবস্তু যাবে এই যে এই গলবিল হয়ে গ্রাসনালীতে চলে যাবে, এটা কিন্তু গ্রাসনালী। আর এটাকে বলা হচ্ছে শ্বাসনালী, শ্বাসবায়ু আসবে এই শ্বাসনালীতে। কি করে পসিবল? খাদ্যবস্তু তো শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। তো এই কারণে শ্বাসনালীর এই শুরুতে একটা ছিদ্রটাকে বন্ধ করে দেওয়া রয়েছে, যেটাকে আমরা বলছি গ্লটিস, ঠিক আছে? গ্লটিস নামক ছিদ্র রয়েছে, এই ছিদ্রটা কিন্তু একটা ঢাকনা দ্বারা বন্ধ রয়েছে। যখন শ্বাস নেওয়া হয় তখন কিন্তু ওই ঢাকনাটা খুলে যায়, শ্বাসবায়ু প্রবেশ করে, আবার ঢাকনাটা আটকে যায়। খাদ্য গলাধঃকরণের সময় এই ঢাকনাটা বন্ধ থাকে যাতে খাদ্যবস্তু শ্বাসনালীতে প্রবেশ না করে। তো এই শ্বাসনালীর সংলগ্ন যে গলবিল অংশ সেটাকে আমরা কি বলছি? স্বরগলবিল বা ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে গলবিলের 3টে অংশ চলে গেল। তাহলে গলবিলের কাজ যদি বলা হয়, গলবিলের কাজ কি? গলবিল শুধুমাত্র খাদ্যবস্তু এবং শ্বাসবায়ু পরিবহন করে পরবর্তী অংশে মানে গ্রাসনালী বা শ্বাসনালীতে নিয়ে যায়। নেক্সট ওয়ান চলে আসছি গ্রাসনালী বা ইসোফ্যাগাস।
এই যে গ্রাসনালী, গ্রাসনালীরও তিনটে অংশ রয়েছে, কি কি? একটা হচ্ছে সার্ভাইকাল অংশ, নেক্সট থোরাসিক অংশ, আর হচ্ছে অ্যাবডোমিনাল অংশ। কিভাবে ভাগ করছি? এই যে গলবিলের পরবর্তী অংশকেই আমরা বলছি গ্রাসনালী, অর্থাৎ গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত যে নালীপথ রয়েছে ওটাকে আমরা বলছি গ্রাসনালী বা ইসোফ্যাগাস। তাহলে গ্রাসনালীর এই যে গলা পর্যন্ত যে অংশটা রয়েছে, এই অংশটা, এটাকেই আমরা বলছি সার্ভাইকাল অংশ। গলার পর থেকে বক্ষগহ্বর পর্যন্ত উপস্থিত যে অংশ, এটাকে আমরা বলবো থোরাসিক অংশ। আর লাস্ট অ্যাবডোমিনাল কি, পাকস্থলী পর্যন্ত বাকি যে অংশটা রয়েছে ওটাকে আমরা বলবো অ্যাবডোমিনাল অংশ। এটা গেল গ্রাসনালীর তিনটে পার্ট। গ্রাসনালীরও কি কাজ? খাদ্যবস্তু পরিবহন করা, এই একটা মাত্রই কাজ। নেক্সট ওয়ান চলে আসছে পাকস্থলী। পাকস্থলী বা স্টমাক। পাকস্থলীর কতগুলো অংশ রয়েছে দেখে নাও, এটা হচ্ছে পাকস্থলীর একটা ছবি। তো শুরুতেই মানে গ্রাসনালীর পরবর্তী যে অংশ যেখান থেকে পাকস্থলী স্টার্ট হচ্ছে, এই অংশটাকে আমরা বলছি হৃদ অংশ বা কার্ডিয়াক পার্ট। তাহলে এই কার্ডিয়াক পার্ট কেন বলা হচ্ছে? কারণ এই জায়গাটা হার্টের সংলগ্ন থাকে, হৃৎপিণ্ডের সংলগ্ন থাকে বলে এই জায়গাটাকে কার্ডিয়াক পার্ট বলা হয়। আর এই জায়গায় একটা রাবার ব্যান্ডের মতন অংশ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। এই যে ঠিক এই জায়গাটায় অবস্থান করে কার্ডিয়াক স্ফিংটার। এটার জন্য কি হয়, খাদ্যবস্তু নিচে নামে, ব্যাকে কখনো যেতে পারে না। তো কার্ডিয়াক স্ফিংটার বা এটা চলে গেল টোটাল হৃদ অংশ বা কার্ডিয়াক পার্ট। কার্ডিয়াক পার্টের পরবর্তী যে অংশটা রয়েছে, যে ফাঁকা জায়গাটা যেখানে গ্যাস পূর্ণ থাকে, এই অংশটাকে আমরা বলছি ফান্ডাস, পাকস্থলীর ফান্ডাস অংশ। নেক্সট মাঝের যে পুরো বডিটা, এটাকে আমরা কি বলছি? দেহ। আর লাস্ট যে অংশটা, এটাকে বলা হচ্ছে পাইলোরাস। এই পাইলোরাসের এখানেও কিন্তু একটা পাইলোরিক স্ফিংটার রয়েছে, যার ফলে খাদ্যবস্তু ব্যাক আসতে পারে না। খাদ্যবস্তু কোথায় চলে যাবে এরপর? ক্ষুদ্রান্তের ডিওডিনামে। ঠিক আছে, তাহলে পাকস্থলীর এই চারটে অংশ আমরা দেখতে পাই। এবার চলে আসবো নেক্সট পার্ট কি রয়েছে। পাকস্থলীর পরবর্তী অংশ হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। নেক্সট ওয়ান দেখো, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্ত কাকে বলা হচ্ছে? এই যে ছবিটাই দেখো, পাকস্থলীর পরবর্তী যে অংশটা রয়েছে, এই যে পেঁচানো অংশটা, এই টোটালটাকে বলা হচ্ছে কি? ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইন কটা অংশে বিভক্ত? তিনটে অংশে বিভক্ত। নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। কোনটাকে বলা হয়? ফার্স্ট দেখে নাও, পাকস্থলীর পরবর্তী যে বাঁকানো অংশটা রয়েছে, অ্যাম্পুলার মতন অংশটাকে আমরা কি বলছি? ডিওডিনাম। কতটা দৈর্ঘ্য কতটা? 25 সেন্টিমিটার। ক্ষুদ্রান্তের সব থেকে ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডিওডিনাম। তো এই পাকস্থলীর পরবর্তী অংশটাকে আমরা ডিওডিনাম বলছি। এখান থেকে কি হচ্ছে? খাদ্যবস্তু গৃহীত হচ্ছে পাকস্থলী থেকে। আর এই অংশেই কিন্তু অগ্নাশয়, যকৃৎ অর্থাৎ পিত্তরস, অগ্নাশয় রস এই স্থান থেকেই গৃহীত হয়, গ্রহণ করে থাকে। নেক্সট এই যে অংশটা রয়েছে, এই লম্বা অংশটাকে আমরা কি বলছি? জেজুনাম। অর্থাৎ ডিওডিনামের পরবর্তী অংশটাকে আমরা বলছি জেজুনাম, যেটা 2.5 মিটার পর্যন্ত বিস্তৃত। এই অংশে কি হয়? এই অংশ বিভিন্ন প্রকারের ক্ষরণ হয়ে থাকে, আর এই অংশ খাদ্যবস্তু গৃহীত হয় হয়ে কোথায় চলে আসছে? পরবর্তী অংশ যেটাকে আমরা বলছি ইলিয়াম। ইলিয়াম কিন্তু পেঁচানো কুণ্ডলীকৃত যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, ক্ষুদ্রান্তের শেষ অংশ, যেখান থেকে পরবর্তী এই যে বৃহদন্ত্রে প্রবেশ করছে, এই পর্যন্ত অংশকে আমরা কি বলছি? ইলিয়াম, যেটা প্রায় 3.5 মিটার দৈর্ঘ্য। তো এই যে ইলিয়ামের প্যাচ, ইলিয়ামের প্যাচের সাথে আবার লসিকাবাহ, রক্তবাহ একটা জালক তৈরি করে। এই যে প্যাচটা তৈরি করে, অর্থাৎ এই প্যাচের সঙ্গে লসিকাবাহের যে লসিকাবাহগুলো রয়েছে, রক্তবাহগুলো রয়েছে, যে প্যাচটা তৈরি করছে সেটাকে বলা হয় পেয়ার্স প্যাচ। অনেক সময় কোশ্চেন আসে পেয়ার্স প্যাচ কাকে বলা হয়, তখন বলতে হবে যে ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশের সঙ্গে লসিকাবাহ যে জালক তৈরি করেছে সেটাকে আমরা বলছি পেয়ার্স প্যাচ। তাহলে এটা গেল ক্ষুদ্রান্তের তিনটে অংশ। তো ক্ষুদ্রান্তের পরবর্তী অংশটাকে আমরা কি বলছি? বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইন কোনটাকে বলছি? এই যে লার্জ ইন্টেস্টাইন। এখানে ইলিয়াম শেষ হলো, ইলিয়াম শেষ হওয়ার পর শুরু হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্রের কি কি অংশ রয়েছে? অ্যাক্সিকাম, কোলন, মলাশয় আর পায়ুনালী। এই চারটে অংশ নিয়ে কি গঠিত? বৃহদন্ত্র গঠিত। তো বৃহদন্ত্রের একদম প্রথম যে অংশটা যেখানে ইলিয়াম যুক্ত হয়েছে, এই অংশটাকে আমরা কি বলছি? সিকাম। এই সিকামের মধ্যে কিন্তু ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দেখতে পাওয়া যায়।
যেটা আমাদের এখন একটা নিষ্ক্রিয় অঙ্গ। আগে কি ছিল, সক্রিয় অঙ্গ ছিল। এই অ্যাপেন্ডিক্স অনেক সময় এখানে প্রদাহ হয় অর্থাৎ যন্ত্রণা হয়, তখন সেটাকে অ্যাপেন্ডিসাইট বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সিকামের পরবর্তী যে অংশটা রয়েছে এই পর্যন্ত অংশটাকে আমরা কি বলছি, কোলন। কোলনকে আবার দেখো 4টে অংশে ভাগ করা যায়। অ্যাসেন্ডিং কোলন যেটা ঊর্ধ্বমুখী, নেক্সট ট্রান্সভার্স অনুপ্রস্থ কোলন, আর একটা হচ্ছে ডিসেন্ডিং যেটা নিচের দিকে নামছে, ডিসেন্ডিং কোলন, তারপরে হচ্ছে সিগময়েড কোলন যেটা মলাশয়ের সাথে যুক্ত। তাহলে এই 4টে পার্টকে আমরা একত্রে কি বলছি, কোলন। কোলনের পরবর্তী যে অংশটা রয়েছে এই অংশটাকে আমরা কি বলছি, মলাশয়। আর মলাশয়ের পরবর্তী যে ছিদ্রটা রয়েছে যেটার সাহায্যে মল দেহ থেকে বহিষ্কৃত হয় সেটাকে আমরা বলছি পায়ুনালী। তাহলে এটা গেল বৃহদন্ত্রের 4টে অংশ। যদি আমরা বলি ক্ষুদ্রান্তের কাজ কি, ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে খাদ্যবস্তু তো গৃহীত হচ্ছে, খাদ্যবস্তুর পরিপাক হয়ে থাকে ক্ষুদ্রান্তের মধ্যে, কারণ ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার পাচক রস বা এনজাইম তৈরি হয়, প্লাস যকৃৎ অগ্নাশয় থেকেও কিন্তু যে পিত্তরস অগ্নাশয় রস সেগুলোও কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে আসছে এবং সেখানে খাদ্যের পরিপাক হচ্ছে। তাহলে ডাইজেশন বা পরিপাক হচ্ছে, খাদ্যবস্তুর শোষণ বা অ্যাবজর্পশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে খাদ্যবস্তু কোথায় শোষিত হয়। খাদ্যবস্তু শোষণের স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর পরিপাক কমপ্লিট হয়, পরিপাক সম্পন্ন হয় এবং সেখানে পরিপাকলব্ধ যে খাবারটা অর্থাৎ ডাইজেস্টিভ ফুড, সেই ডাইজেস্টিভ ফুডের শোষণ বা অ্যাবজর্পশন হয় কোথায়, ক্ষুদ্রান্তে হয়ে থাকে। নেক্সট বৃহদন্ত্রে যদি বলি, বৃহদন্ত্রের কাজ কি, বৃহদন্ত্রের কাজ হচ্ছে যে অপাচ্য খাদ্যটা রয়ে গেল অর্থাৎ যে ডাইজেস্টিভ ফুড সেটা তো গৃহীত হয়ে গেল, ক্ষুদ্রান্ত থেকে রক্তবাহে গৃহীত হলো, রক্তবাহ কি করবে সেটাকে বয়ে নিয়ে গিয়ে সমস্ত কোষে পাঠিয়ে দেবে। আর ক্ষুদ্রান্তে যে অপাচ্য খাদ্যগুলো রয়ে গেল সেই খাদ্যটাকে বহিষ্করণ করাই হচ্ছে বৃহদন্ত্রের কাজ। অর্থাৎ যে অপাচ্য খাদ্যটা বৃহদন্ত্রে প্রবেশ করবে, এখানে এসে বেশ কিছু ব্যাকটেরিয়া, বেশ কিছু উৎসেচকের জন্য এখানে কি হয়, খাদ্যবস্তু মলে পরিণত হয়। ঠিক আছে, আরো এখানে ভিটামিন কে তৈরি হয়, বিভিন্ন এনজাইম তৈরি হয়। তো এই সবের কারণে কি হচ্ছে, এখানে মল প্রস্তুত হচ্ছে এবং মলাশয়ে জমা হচ্ছে। নেক্সট পায়ুনালী দিয়ে কি হচ্ছে, সেই অপাচ্য খাদ্যের বহিষ্করণ কমপ্লিট হয়। তাহলে এই পর্যন্ত গেল কি আমাদের এলিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালী। এরপর আমরা দেখে নেব বেশ কিছু পৌষ্টিক গ্রন্থি। তো এবার আমরা দেখে নেব বিভিন্ন প্রকার পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পৌষ্টিক গ্রন্থি কাকে বলা হয়, আমরা বলেছি যেখানে খাবার পৌঁছাবে না কিন্তু খাবারটাকে পরিপাক করার জন্য কিছু ডাইজেস্টিভ এনজাইম খরিত হবে, সেগুলোকে আমরা কি বলেছি, পৌষ্টিক গ্রন্থি। আর এই পৌষ্টিক গ্রন্থি কত প্রকারের হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে 5 প্রকার পৌষ্টিক গ্রন্থি রয়েছে। এক কি, লালা গ্রন্থি। লালা গ্রন্থি কোথায় অবস্থিত, আমরা জানি আমাদের মুখমণ্ডলের দুপাশে এখানে অবস্থিত। তো এই যে লালা গ্রন্থি 3টে অংশ নিয়ে গঠিত, অর্থাৎ 3 জোড়া লালা গ্রন্থি আমাদের দেখতে পাওয়া যায়। কি কি, এক হচ্ছে প্যারোটিড গ্রন্থি, নেক্সট ওয়ান ইজ সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, আর একটা হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি। দেখো এই গ্রন্থিগুলোর নাম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে মানুষের কত জোড়া লালা গ্রন্থি দেখতে পাওয়া যায়, লালা গ্রন্থিগুলোর নাম কি এবং লালা গ্রন্থির কাজ কি। 3 নম্বরের কোশ্চেনে কিন্তু এরকম কোশ্চেন তোমরা পেয়ে যেতেই পারো। তো এখানে প্যারোটিড গ্রন্থি কাকে বলবো, প্যারোটিড গ্রন্থি লালা গ্রন্থির ঠিক ওপর দিকে অবস্থান করে এবং কানের নিচের দিকে এরকম জায়গায় অবস্থান করে প্যারোটিড গ্রন্থি। দুপাশে দুজোড়া এক জোড়া প্যারোটিড গ্রন্থি উপস্থিত রয়েছে। তো এই প্যারোটিড গ্রন্থির মধ্যে অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়, ভাইরাস আক্রান্ত হলে কি হয়, এটা প্রদাহ হয় অর্থাৎ ব্যথা হয়, সেটাকে কি বলা হয়, মাম্পস বলা হয়। তো এই প্যারোটিড গ্রন্থি বেশ কিছু নালিকার দ্বারা কিন্তু মুখবিবরে উন্মুক্ত। ঠিক আছে, সেখান থেকে লালা ক্ষরণ হয়, লালা নিঃসরণ হয়ে মুখবিবরে চলে আসে। নেক্সট গ্রন্থির নাম কি বলছে, সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, যেটা চোয়ালের নিচে অবস্থান করে, দুপাশে দুটো রয়েছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। তো এইগুলো কি রয়েছে, এগুলো কিন্তু বিশিষ্ট নির্দিষ্ট কোনো নালীপথে মুখবিবরের মধ্যে উন্মুক্ত, যেখানে এনজাইম ক্ষরণ হয়, লালা ক্ষরণ হয়ে আসে। আর থার্ড ওয়ান ইজ সাব লিঙ্গুয়াল গ্রন্থি, যেটা উপরের দিকে অবস্থান করে, গালের দু সাইডে সাব ম্যান্ডিবুলারের ওপর দিকে অবস্থান করে, দুপাশে দুটো রয়েছে, এটাকে বলা হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি। এটাও কিন্তু কিছু সূক্ষ্ম নালী দ্বারা মুখবিবরের মধ্যে উন্মুক্ত। এটা একদম চর্মের মুখবিবরের যে
মিউকাস স্তরের নিচেই অবস্থান করে এই সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো এই 3 জোড়া লালা গ্রন্থি কিন্তু আমাদের প্রেজেন্ট রয়েছে। আর এই লালা গ্রন্থি থেকে কি নিঃসরণ হয়? লালা নিঃসরণ হয়। আর এই লালার মধ্যে এক ধরনের এনজাইম থাকে। কি এনজাইম থাকে? এই এনজাইম থাকে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন উৎসেচক দেখতে পাওয়া যায়, যেটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শ্বেতসারকে পরিপাক করতে সাহায্য করে। তো এটা গেল লালা গ্রন্থি। নেক্সট গ্রন্থির নাম কি? যকৃৎ। যকৃৎ বা লিভার তোমরা শুনেছো, এখানে কোথায়? পৌষ্টিক তন্ত্রের মধ্যে। এই যে এটা হচ্ছে যকৃৎ বা লিভার, এটা কিন্তু আমাদের বডির সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। অনেক সময় প্রশ্ন আসে শর্ট কোশ্চেন যে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটা? যকৃৎ। ঠিক আছে, তো যকৃৎ কি কি অংশ নিয়ে গঠিত? পিত্তথলি আর নালী। এখানে যকৃতের অংশগুলো দেখে নাও। যকৃৎ কিন্তু দুটো অংশে বিভক্ত, একটাকে বলা হচ্ছে বাম খণ্ড আর একটাকে বলা হচ্ছে ডান খণ্ডক। দুটো খণ্ডক দেখতে পাচ্ছ, অনেকটা বড় একটা অর্গান। তো এখান থেকে দেখো বিভিন্ন প্রকার নালী তৈরি হয়েছে, নালীপথ তৈরি হয়েছে। তো যকৃতের কাজ কি? আগে যকৃতের কাজটা বলি। যকৃৎ কি করে? রক্তের বিভিন্ন উপাদান তৈরি করে থাকে। যেমন ভ্রূণ অবস্থায় মানে কি করে যকৃৎ? আরবিসি তৈরি করতে সাহায্য করে, লোহিত রক্তকণিকা তৈরি করে থাকে। আর পূর্ণাঙ্গ বয়সে কি করে? লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয়। ঠিক আছে, এছাড়াও রক্তের মধ্যে থাকা কিছু রক্ততঞ্চন ফ্যাক্টর, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলো তৈরি করতে সাহায্য করে। বেশ কিছু প্লাজমা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তাহলে রক্তের অনেকগুলো কাজই যকৃৎ করছে। এছাড়াও যকৃৎ কি তৈরি করে? পিত্ত রস তৈরি করে। মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমরা পরিপাক চ্যাপ্টার পড়ছি, এখানে কিন্তু আমাদের এই জিনিসটাই বেশি ফোকাস করতে হবে। যকৃৎ কি করে? পিত্ত রস ক্ষরণ করে। আর এই পিত্ত রসের মধ্যে থাকা যে পিত্ত লবণ, সেটা কি করে? ফ্যাট পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই যে পিত্তরস যকৃৎ তৈরি করছে, পিত্তরস কোথায় সঞ্চিত হয়? এই যে এখানে দেখো লাল রঙের আরেকটা গ্রন্থি দেখানো হয়েছে যকৃতের সাথে, এটাকে বলা হয় পিত্তাশয় বা পিত্তথলি। ঠিক আছে, এই পিত্তথলির মধ্যে পিত্তরসটা সঞ্চিত হয়। এখন এই পিত্তরস কিভাবে ক্ষুদ্রান্তের মধ্যে যাবে? কারণ যকৃতের মধ্যে খাবার তো আসে না, খাবার কোথায় আসবে? পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে চলে যাবে। তাহলে এই পিত্তরস কোথায় যায়? ক্ষুদ্রান্তে প্রবেশ করবে, ক্ষুদ্রান্তে গিয়ে খাদ্যের পরিপাক ঘটাবে। তো কিভাবে যাবে? এই যে এখানে পিত্তাশয় রয়েছে, এখানে পিত্তরস রয়েছে। তাহলে এই যে এখানে বেশ কিছু ডাক্ট বা নালিকা দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে আমরা কি বলছি? কিছু ডাক্ট তৈরি হয়েছে বাম খণ্ডক থেকে, যেগুলোকে আমরা বলছি বাম হেপাটিক ডাক্ট। আর কিছু ডাক্ট তৈরি হয়েছে ডান খণ্ড থেকে, যেগুলোকে আমরা বলবো ডান হেপাটিক ডাক্ট। তাহলে দু রকমের ডাক্ট তৈরি হলো যকৃৎ থেকে এসে, একটা কমন একটা জায়গায় মিলিত হয়েছে। এই কমন জায়গাটাকে আমরা বলছি সাধারণ হেপাটিক ডাক্ট। ওকে, এবার এই সাধারণ হেপাটিক ডাক্ট যখন নিচে নামছে, পিত্তাশয় থেকে এই যে একটা সাধারণ নালী এই হেপাটিক ডাক্টে মিলে যাচ্ছে, এইটাকে আমরা কি বলছি? সিস্টিক ডাক্ট। পিত্তাশয়ের যে নালীপথে সাধারণ হেপাটিক ডাক্টে মিলছে, সেটাকে আমরা কি বলছি? সিস্টিক ডাক্ট। এই সমস্ত ডাক্ট মিলে গেলে এখন এইটাকে আমরা কি বলবো? বাইল ডাক্ট। বাইল কাকে বলা হয়? পিত্তকে ইংলিশে বাইল বলা হয়। ওকে, তাহলে বাইল ডাক্ট এবার কোথায় আসছে? দেখো এটা কিন্তু অগ্নাশয়, রেড কালারের ডটের দেখানো আছে, এটা কিন্তু প্যানক্রিয়াস বা অগ্নাশয়। তো অগ্নাশয়ের মধ্যে দেখো কিছু ডাক্ট এখানে এসে এই বাইল ডাক্টের সাথে মিলিত হচ্ছে, হয়ে কি তৈরি করছে? হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা তৈরি করছে। কি বললাম? হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত? এই যে নালীটা দেখছো, এটা কিন্তু ক্ষুদ্রান্তের ডিওডিনাম, ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশ শুরুর দিকটায়। তো তাহলে এখানে কি কি আসছে দেখো, যকৃৎ থেকে তৈরি পিত্তরস এই নালীপথে এখানে আসছে, অগ্নাশয়ে উৎপন্ন যে অগ্নাশয়ী রস সেটাও কিন্তু এইখানে আসছে। আর এই জায়গায় একটা রাবার ব্যান্ডের মতন অংশ দেখতে পাওয়া যায়, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাবার ব্যান্ডের মতন একটা অংশ, এটাকে বলা হয় একটা স্ফিংটার, স্ফিংটার অফ ওডি। ঠিক আছে, স্ফিংটার অফ ওডি, এখানে লেখার জায়গা নেই, ODDI। ঠিক আছে, স্ফিংটার অফ ওডি। স্ফিংটারের কাজ কি? স্ফিংটার একটা রাবার ব্যান্ডের মতো, যেটা কি করে যে কোনো ক্ষরণ পদার্থ যাই নালীপথ দিয়ে যাচ্ছে সেটাকে ব্যাকে রিভার্সে আসতে বাধা দেয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এই নালীপথ। তাহলে আমরা এখানে যকৃতের মধ্যে কি কি অংশ দেখলাম? এক হচ্ছে পিত্তথলি, যেখানে বাইল বা পিত্তরস সঞ্চিত হচ্ছে, আর তারপরে বেশ কিছু নালীপথ আমরা দেখলাম। ঠিক আছে, এই হচ্ছে বিভিন্ন রকমের নালীপথ, যেটা কোথায় উন্মুক্ত হয়েছে? ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হয়েছে।
কারণ ক্ষুদ্রান্তে গিয়ে যে খাবারটাকে পাচিত করবে। নেক্সট চলে আসছি আমরা অগ্নাশয়। অগ্নাশয় একটা গ্রন্থি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি অগ্নাশয় এক প্রকার মিশ্র গ্রন্থি, তাই না? তো অগ্নাশয়ের মধ্যে কত রকমের কোষ দেখতে পাওয়া যায়? এই 4 রকমের কোষ দেখতে পাওয়া যায়, এগুলো আমাদের জানা জিনিস। আলফা কোষ দেখতে পাওয়া যায়, ম্যাক্সিমাম কি থাকে? আলফা কোষ থাকে আর বিটা কোষ থাকে, তাই না? এদের পরিমাণটা সব থেকে বেশি। আলফা কোষ কি ক্ষরণ করে? গ্লুকাগন হরমোন ক্ষরণ করে। আর বিটা কোষ কি ক্ষরণ করে? ইনসুলিন হরমোন ক্ষরণ করে। এই গ্লুকাগন আর ইনসুলিনের কাজ কি তোমরা সবাই জানো। গ্লুকাগন কি করে? যকৃতে গিয়ে গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে? বিভিন্ন অন্যান্য পদার্থ থেকে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। আর বিটা কোষ থেকে উৎপন্ন যে ইনসুলিন, ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই ইনসুলিন যদি কোনোভাবে আমাদের বডিতে কম হয়ে যায়, ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ রক্তে গ্লুকোজের লেভেল বেড়ে যাবে। গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কি হবে? আমাদের ডায়াবেটিস হবে, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ ডেল্টা কোষ। ডেল্টা কোষ খুব কম পরিমাণে থাকে, অগ্নাশয়ের পরিধির দিকে থাকবে, খুব কম পরিমাণে 5% কোষ হচ্ছে ডেল্টা কোষ, যেখান থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ হয়। আর এই সোমাটোস্ট্যাটিন হরমোন কি করে? গ্লুকাগন আর ইনসুলিনের কাজকে বাধা দেয়, ঠিক আছে? ওদের কাজকে নিয়ন্ত্রণ করে এই সোমাটোস্ট্যাটিন। আর লাস্ট ওয়ান হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড কোষ, ঠিক আছে? এটাও খুব কম পরিমাণে অগ্নাশয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে অগ্নাশয় এই 4 প্রকার কোষ দেখলাম। তো এই কোষগুলো থেকে উৎপন্ন যে হরমোন আর এছাড়াও কিছু উৎসেচক কিন্তু ক্ষরিত হয়, ট্রিপসিন, ইরেপসিন, বিভিন্ন অগ্নাশয়ী লাইপেজ, এই যে এনজাইম গুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু এই ডাক্টের মাধ্যমে কি হচ্ছে? ডিওডিনামে চলে আসছে, ক্ষুদ্রান্তের ডিওডিনামে আসছে এবং খাদ্য পরিপাকে সাহায্য করছে। আমাদের এখানে মেইন কাজ কি দেখা? খাদ্য পরিপাক। তো অগ্নাশয়ের মধ্যে থাকা বিভিন্ন উৎসেচক রয়েছে, যেটা শ্বেতসারকেও পরিপাক করতে পারে, প্রোটিন পরিপাক করতে পারে এবং ফ্যাট পরিপাক করতে পারে। তো এই সমস্ত পরিপাককারী এনজাইম কিন্তু এই অগ্নাশয়ের মধ্যে তৈরি হয়। নেক্সট ওয়ান ইজ পাক গ্রন্থি। পাক গ্রন্থি আমরা কাকে বলছি? আমাদের যে পাকস্থলীর যে আবরণী রয়েছে, এই আবরণীর যে মিউকাস স্তর, সেখানেই কিন্তু রয়েছে এই পাক গ্রন্থি। পাক গ্রন্থি ছবিটা এখানে দেখে নাও, এটা পাকস্থলীর প্রাচীরের কোষ, এগুলো সব এপিথেলিয়াম কোষ। এই এপিথেলিয়ামের কোষের মধ্যে বিভিন্ন রকমের কোষ দেখতে পাওয়া যায়, গ্রন্থিময় কোষ। আমরা গ্রন্থিময় আবরণী কলা পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে। তো সেখানে এখানে বেশ কিছু গ্রন্থিময় কোষ দেখতে পাওয়া যায়। কি কি? এক হচ্ছে মিউকাস কোষ। মিউকাস কোষ কি ক্ষরণ করবে? মিউকাস ক্ষরণ করবে। আমরা পড়েছিলাম না, গোবলেট কোষ মিউকাস ক্ষরণ করে, মিউসিন ক্ষরণ করে। নেক্সট কিছু কোষ রয়েছে পেপটিক কোষ, যেগুলো পেপসিন ক্ষরণ করে। পেপসিন কিন্তু এক ধরনের হরমোন, যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সরি, পেপসিন নয়, পেপসিনোজেন ক্ষরণ করে। এই পেপসিনোজেন পাকস্থলীতে যাবে, পরে HCl এর ক্রিয়ায় পেপসিন তৈরি হবে। আমি বলবো পরিপাকের সময় ওটা, ঠিক আছে? তাহলে পেপটিক কোষ কি ক্ষরণ করবে? পেপসিনোজেন ক্ষরণ করবে। নেক্সট প্যারাইটাল কোষ রয়েছে। প্যারাইটাল কোষের আরেকটা নাম হচ্ছে অক্সিনোটিক কোষ। এই অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষ কি করে? HCl ক্ষরণ করতে সাহায্য করে। দেখো পাকস্থলীর মধ্যে তো HCl ক্ষরণ হবে, যেটা খাদ্যকে জীবাণুমুক্ত করে থাকে। এছাড়াও বিভিন্ন হরমোন আছে, সরি বিভিন্ন উৎসেচক আছে, যাদেরকে সক্রিয় করতেও সাহায্য করে HCl। তাহলে সেই HCl এছাড়াও কিছু ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয় এখান থেকে। তো এখানে দেখো, এই যে পাকস্থলীর গ্রন্থির যে কোষগুলো রয়েছে, এখানে অক্সিনোটিক কোষ রয়েছে, কিছু মিউকাস কোষ রয়েছে, গোবলেট কোষ যাকে আমরা বলছি। তো এইটাকে আমরা বলছি পাক গ্রন্থি, অর্থাৎ পাকস্থলীর প্রাচীরে থাকা কিছু গ্রন্থিময় কোষ যেগুলো ক্ষরণ কার্য করে থাকে, তাদেরকে আমরা বলছি পাক গ্রন্থি। নেক্সট লাস্ট গ্রন্থি কি? আন্তরিক গ্রন্থি। আন্তরিক মানে ইন্টেস্টিনাল গ্রন্থি। ইন্টেস্টাইনের মধ্যে যেগুলো রয়েছে, ক্ষুদ্রান্তের মধ্যে যেসব গ্রন্থিগুলো রয়েছে, সেগুলোকে আমরা বলছি ইন্টেস্টিনাল গ্রন্থি বা আন্তরিক গ্রন্থি। এখানে কত রকমের গ্রন্থি কোষ রয়েছে? ক্রিপ্টস অফ লিভারপুল আর হচ্ছে ব্রুনারের গ্রন্থি। দেখো, এই যে ক্ষুদ্রান্ত রয়েছে না, ক্ষুদ্রান্তের প্রাচীর কিন্তু এরকম স্মুথ হয় না। কেমন হয়? এই ধর ক্ষুদ্রান্ত এরকম মাইক্রো ভিলাই দেখতে পাওয়া যায়, এগুলোকে কি বলা হয়? ভিলাই বা ভিলি বলা হয়ে থাকে। তো এই যে এখানে একটা দুটো ভিলাইয়ের গঠন দেখানো হয়েছে, ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিলাই। তো এই সব জায়গায় দুটো ভিলাইয়ের মাঝে যে খাঁজ রয়েছে, খাঁজে এই যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোকে আমরা কি বলবো? ক্রিপ্টস অফ লিভারকুন। এখানে কিন্তু বিভিন্ন মিউকাস ক্ষরণকারী কোষ রয়েছে, যেমন গোবলেট কোষ রয়েছে।
এরা কি করে? মিউকাস ক্ষরণ করে, বিভিন্ন প্রকারের এনজাইম ক্ষরণ করে থাকে, বিভিন্ন হরমোন ক্ষরণ করে থাকে। আর কি রয়েছে? ব্রুনারের গ্রন্থি। ব্রুনারের গ্রন্থি কাকে বলবো? দেখো এখানে নেক্সট আরো কিছু কোষ দেখতে পাওয়া যায়, এইসব কোষগুলোকে আমরা বলছি ব্রুনারের গ্রন্থি। এরাও কিন্তু মিউকাস ক্ষরণ করে, বিভিন্ন হরমোন উৎসেচক ক্ষরণ করে থাকে। তো এখানে বেশ কিছু পাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে আমরা বললাম। এইবার যেখানে আসবো, পৌষ্টিক নালী সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে, পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানা হয়ে গেছে। এবার আমাদের খাবারটাকে ডাইজেস্ট করতে হবে। তো খাবারটাকে ডাইজেস্ট করতে গেলে কি কি পাচক রস ক্ষরিত হয়, অর্থাৎ খাদ্য পরিপাককারী কি কি উৎসেচক ক্ষরিত হয়, সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এবার চলে আসছি বিভিন্ন প্রকার পাচক রসের উপাদান ও কাজ। ফার্স্ট পাচক রস আমাদের কি? লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। লালা, যেটাকে স্যালাইভা বলছি। এই লালা রসের উপাদানগুলি কি কি, অর্থাৎ লালা গ্রন্থি থেকে যে লালা রস নিঃসৃত হয় তার মধ্যে কি থাকে? কিছু জল থাকে, ম্যাক্সিমাম 99.5% কি থাকছে? জল থাকছে। আর কি থাকছে? কিছু কঠিন পদার্থ 0.5% কি থাকছে? কঠিন পদার্থ। আর থাকে সামান্য পরিমাণ গ্যাসীয় পদার্থ, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো থাকতে পারে। এবার কঠিন পদার্থের মধ্যে কি কি রয়েছে? কঠিন পদার্থ অজৈব কিছু পদার্থ হতে পারে, কিছু জৈব পদার্থও হতে পারে। অজৈব পদার্থের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, তারপরে কার্বনেট, এই সমস্ত পদার্থগুলো রয়েছে। আর জৈব পদার্থের মধ্যে মেন আমাদের উৎসেচক গুলো কিন্তু মাথায় রাখতে হবে। উৎসেচকের মধ্যে কি কি রয়েছে? ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট, টায়ালিন উৎসেচক, যেটার আরেকটা নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। ওকে, এই টায়ালিন উৎসেচক রয়েছে, লাইসোজাইম রয়েছে, ফসফেটেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ, এই কটা উৎসেচক পাওয়া যায় লালা রসের মধ্যে। নেক্সট আর কি কি জৈব পদার্থ থাকে? উৎসেচক ছাড়াও বেশ অন্যান্য জৈব পদার্থও থাকে, যেগুলো হচ্ছে মিউসিন, ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, কোলেস্টেরল। তো এই উপাদানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার যদি আসি, লালা রসের কাজ কি? লালা রসের কাজ, লালা রসের অনেক রকম কাজ রয়েছে। কিছু যান্ত্রিক কাজ রয়েছে, মেকানিক্যাল ফাংশন। কি কি যান্ত্রিক কাজ? মানে লালা রস অল টাইম নিঃসৃত হয়, যখন আমরা খাবার খাই তখন তো শুধু নয়, অল টাইম নিঃসৃত হয়। আর লালা রসের কাজ কি? আমাদের যে মুখবিবর, ঠোঁট, জিভ, এগুলোকে সিক্ত রাখতে সাহায্য করে। তাহলে এগুলো কি, শুকিয়ে গেলে জড়তা আসে না কথা বলায়, তাহলে এই লালা রস ঠিকঠাক নিঃসৃত হয় বলে কিন্তু আমরা স্মুথলি কথা বলতে পারি। তারপরে খাদ্য গলাধকরণে সাহায্য করে থাকে। এছাড়াও মুখবিবরে উপস্থিত থাকা কিছু ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া গুলোকেও ধ্বংস করে থাকে। এই যে লাইসোজাইম এনজাইম রয়েছে না, এই লাইসোজাইম এনজাইম কি করে থাকে? ব্যাকটেরিয়া গুলোকে, অর্থাৎ মুখবিবরে থাকা জীবাণুকে নাশ করে, দাঁতকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তো এরকম বেশ কিছু মেকানিক্যাল ফাংশন রয়েছে, যেগুলোকে আমরা যান্ত্রিক কাজ বলছি। এছাড়াও কিছু পাচক কাজ রয়েছে, এটা তো আমাদের মেন দেখতে হবে, তাই না, এই চ্যাপ্টারে? পাচক কাজ অর্থাৎ লালা রস কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। আমি কি বললাম? প্রধান একটা উৎসেচক যেটা আমাদের মাথায় রাখতে হবে, টায়ালিন উৎসেচক। টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ কি কাজে সাহায্য করে? আমরা যে সেদ্ধ শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, এই কার্বোহাইড্রেট কিন্তু কিছুটা আমাদের মুখবিবরেই পাচিত হয়ে যায়। এই লালা রসে থাকা টায়ালিন কি করে? সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। কি করে? সেদ্ধ শ্বেতসারকে কিসে রূপান্তরিত করে? মল্টোজ অথবা কিছু পরিমাণ গ্লুকোজ, আইসোমল্টোজ। অর্থাৎ যে আমরা জটিল কার্বোহাইড্রেট গুলো গ্রহণ করছি, সেই জটিল কার্বোহাইড্রেটকে সরল কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে। কে করে থাকবে? টায়ালিন এনজাইম। ওকে, তাহলে এটা গেল পাচক কাজ। এছাড়াও কিছু রয়েছে জীবাণুনাশক কাজ। জীবাণুনাশক কাজ কি? এই যে লাইসোজাইম এনজাইম রয়েছে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে দেহতাপ নিয়ন্ত্রণ। লালারস কি করে? বিভিন্ন প্রাণীদের দেহতাপ নিয়ন্ত্রণের জন্য কিন্তু লালারস কাজ করে থাকে। যেমন কুকুর বা মোষ, বিভিন্ন প্রাণী রয়েছে যারা অত্যাধিক গরমে কি করে? জিভ বার করে রাখবে, দেখবে লালা নিঃসরণ হয়, এর ফলে বডি টেম্পারেচার কন্ট্রোল হয়। নেক্সট, জল সাম্য নিয়ন্ত্রণ। অনেক সময় আমাদের জলের ঘাটতি থাকলে যে লালা রস নিঃসরণ হয়, সেটা কিন্তু আমাদের যে গলা শুকিয়ে গেলে, অত্যাধিক গলা শুকিয়ে গেলে কি হয়? অত্যাধিক লালা নিঃসৃত হয়, সেই লালার রস কিন্তু আমরা গ্রহণ করে থাকি। তো সেক্ষেত্রে জল সাম্য নিয়ন্ত্রণ করে থাকে লালা রস। এছাড়াও বিভিন্ন রকমের কাজ রয়েছে, রেচনজাত বেশ কিছু কাজ রয়েছে। তো এই প্রত্যেকটা পাচক রসের 4 থেকে 5টা কাজ কিন্তু তোমরা পড়ে রাখবে, কারণ
এমন প্রশ্ন 3 নম্বরে তোমরা পেতেই পারো যে লালা রস বা অন্যান্য কোনো পাচক রসের উপাদান এবং কাজ সম্বন্ধে আলোচনা করো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3 থেকে 4টে কাজ লিখতে হবে। ওকে, তো এবার চলে আসবো নেক্সট পাচক রসে। এবার চলে আসছি নেক্সট পাচক রসে, পাকস্থলী রস বা গ্যাস্ট্রিক জুস। অর্থাৎ পাকস্থলীর প্রাচীরের যে বিভিন্ন গ্রন্থি কোষ রয়েছে সেখান থেকে যে রস খরিত হচ্ছে, পাচক রস খরিত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? গ্যাস্ট্রিক জুস। আর এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি উপাদান রয়েছে? ফার্স্ট দেখে নাও, জল আর কঠিন পদার্থ। জল থাকে 99.45% আর কঠিন পদার্থ থাকে 0.55%। কঠিন পদার্থের মধ্যে কি কি রয়েছে? কিছু অজৈব উপাদান থাকবে, কিছু জৈব উপাদান থাকবে। অজৈব উপাদান খুব কম পরিমাণে থাকে 0.2%। কত থাকবে? কি কি থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ঠিক আছে। আর জৈব পদার্থ থাকে বেশ কিছু, মিওসিন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এগুলো ছাড়াও মেইন যে বস্তু সেগুলো হচ্ছে উৎসেচক, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কি কি উৎসেচক পাওয়া যায় গ্যাস্ট্রিক জুসের মধ্যে? এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। গ্যাস্ট্রিক জুসের মধ্যে পাওয়া যায় পেপসিন, গ্যাস্ট্রিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ, জিলাটিনেজ। এই উৎসেচক গুলো কিন্তু পাওয়া যায়। প্রত্যেকটা উৎসেচকের কাজ কিন্তু পড়তে হবে। তো গ্যাস্ট্রিক জুসের কাজ কি? এই কাজের মধ্যে এনজাইমের কাজগুলো চলে আসবে। তো গ্যাস্ট্রিক জুসের মধ্যে সর্বপ্রথম যেটা তৈরি হয়, HCl খরিত হয়। HCl এর কাজ কি? আমরা জানি যে কোনো খাদ্য আমরা গ্রহণ করি, পাকস্থলীতে যাই, পাকস্থলীতে গিয়ে HCl খরিত হয়। সেই HCl কিন্তু খাবারটাকে জীবাণু মুক্ত করে থাকে। তাহলে মেন কাজ কি HCl এর? খাদ্যকে জীবাণুমুক্ত করা। এছাড়াও বেশ কিছু কাজ রয়েছে। এখানে দেখো কিছু এনজাইম দেখাচ্ছি, পেপসিন, রেনিন। এরা কিন্তু এই ফর্মে তৈরি হয় না। পেপসিন কি ফর্মে তৈরি হয়? একটা নিষ্ক্রিয় ফর্মে তৈরি হয়, যেটার নাম হচ্ছে পেপসিনোজেন। কি বলছি? পেপসিনোজেন। এই ফর্মে তৈরি হচ্ছে। আর এটা কিন্তু একটা নিষ্ক্রিয় ফর্ম। এই নিষ্ক্রিয় ফর্মটা সক্রিয় হবে তখনই যখন এটা কোনো অ্যাসিড মাধ্যমে পড়বে। আর সেই অ্যাসিড মাধ্যমটাকে HCl। তাহলে HCl কি করবে? HCl এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করে। পেপসিনটা কি? সক্রিয়। আর সক্রিয় হলে তবেই না এটা প্রোটিনকে ভাঙতে পারবে, ঠিক আছে, প্রোটিন পরিপাক করতে পারবে। তাহলে HCl কি করলো? নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করলো, তেমন একটা এনজাইমকে সক্রিয় করলো। শুধু এই এনজাইমটাকে না, যে রেনিন, রেনিন তৈরি হয় প্রোরেনিন ফর্মে। এই ফর্মে তৈরি হয়, এটাও কিন্তু একটা নিষ্ক্রিয় ফর্ম। এই নিষ্ক্রিয় ফর্মকে কে সক্রিয় করে? এই অ্যাসিডিক মিডিয়াম HCl কি করবে? রেনিন তৈরি করবে, যেটা একটা সক্রিয় ফর্ম। তাহলে বিভিন্ন এনজাইমকে সক্রিয় করতেও কিন্তু HCl কাজ করছে। তাহলে এটা গেল HCl এর কাজ। নেক্সট চলে আসছি আমরা পেপসিনের ক্রিয়া। পেপসিন, এই যে সক্রিয় পেপসিন তৈরি হলো, পেপসিন কি কাজে সাহায্য করে? পেপসিন কিন্তু প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, অর্থাৎ প্রোটিন পরিপাকে সাহায্য করে। প্রোটিনকে ভেঙে কিসে পরিণত করে? পেপটোনে রূপান্তরিত করে। তাহলে এই পেপসিন কি করে থাকে? পেপসিন প্রোটিনকে, সরি এখানে প্রোটিন হবে, প্রোটিন থেকে কি তৈরি করে? পেপটোন তৈরি করবে। কে তৈরি করবে? পেপসিন তৈরি করবে। তাহলে এটা গেল পেপসিনের কাজ, প্রোটিনকে পরিপাক করে সরল প্রোটিনে তৈরি করে, যেটা হচ্ছে পেপটোন। নেক্সট গ্যাস্ট্রিক লাইপেজের কাজ কি? গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাটকে ভাঙতে সাহায্য করে, ফ্যাটের পরিপাকে সাহায্য করে। ফ্যাটকে ভেঙে কিসে তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। নেক্সট রেনিনের কাজ, এই যে প্রোরেনিন থেকে রেনিন হলো সক্রিয় রেনিন HCl এর উপস্থিতিতে। আচ্ছা, এই রেনিন হরমোন কিন্তু আমাদের বডিতে পাওয়া যায় না, শিশু স্তন্যপায়ীদের বডিতে পাওয়া যায়, এছাড়া গরু মোষ এদের মধ্যে পাওয়া যায়। তো এই শিশুদের বডিতে কেন রেনিন তৈরি হয়? রেনিন মেইনলি কাজ করে দুগ্ধ প্রোটিনকে ভাঙতে। দুগ্ধ প্রোটিনের নাম কি? কেসিনোজেন। এই কেসিনোজেনকে দ্রবণীয় কেসিনে রূপান্তরিত করে এই রেনিন হরমোন। কি কাজে সাহায্য করে? আমি এটা মুছে দিই। রেনিন কি করে? কেসিনোজেন, যেটাকে আমরা কি বলছি? দুগ্ধ প্রোটিন। দুধের মধ্যে থাকা যে প্রোটিন, সেইটার নাম বলছি কেসিনোজেন। এটাকে কি করে থাকে? রেনিন হরমোন দ্রবণীয় কেসিনে
রূপান্তরিত করে। কেসিন কি? দেখো এটা কিন্তু দুটো স্টেপে সম্পন্ন হয়। এই যে কেসিন তৈরি হলো, এই দ্রবণীয় কেসিনের সাথে ক্যালসিয়াম আয়ন মিলে একটা জমাট বাঁধা ফর্ম তৈরি করে, একটা ক্লট, প্রোটিন ক্লট তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, দুগ্ধ প্রোটিনের একটা জমাট বাঁধা ফর্ম, জমাট বাঁধা অংশ আমরা লিখে দিলাম। তাহলে এই যে ক্লটটা তৈরি হলো, এই ক্লটটাকে এবার কে ভাঙবে? এই ক্লটটাকে ভাঙবে পেপসিন, ভেঙে সরল প্রোটিনে রূপান্তরিত করবে। তাহলে রেনিন মেইনলি কি করে? দুগ্ধ প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। তো এখানে আমরা 4টে কাজ দেখালাম, আরো অনেক কাজ রয়েছে, তোমাদের যেগুলো ইজি লাগবে সেগুলোই পড়তে পারো। 4 থেকে 5টা কাজ কিন্তু তোমরা প্রত্যেকটা পাচক রসের ক্ষেত্রে পড়ে রাখবে। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট পাচক রসে। নেক্সট আমরা দেখে নেব অন্য একটা পাচক রস, যেটা হচ্ছে অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় থেকে বা প্যানক্রিয়াস থেকে যে পাচক রস নিঃসৃত হয় তাকে আমরা বলছি কি? অগ্ন্যাশয় রস। তো এই অগ্ন্যাশয় রসের কাজ, উপাদানগুলো কি কি আগে আমরা দেখে নিই। উপাদানের মধ্যে রয়েছে মেন জল 97.6%, আর কঠিন পদার্থ রয়েছে 2.4%। কঠিন পদার্থের মধ্যে স্বাভাবিক অজৈব আর জৈব বস্তু থাকবে। অজৈব বস্তু রয়েছে 0.6%, এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ক্লোরিন, ফসফেট, বাইকার্বনেট, বিভিন্ন প্রকার আয়ন রয়েছে। আর জৈব পদার্থ রয়েছে 1.8%, এর মধ্যে বেশ কিছু এনজাইম রয়েছে যেগুলো অ্যামাইলেজ, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, ইলাস্টেজ, কোলাজিনেজ, নিউক্লিওটাইডেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ। তো এর মধ্যে মেন হচ্ছে অ্যামাইলেজ, ট্রিপসিনোজেন, প্যানক্রিয়েটিক লাইপেজ। এই নামগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ খাদ্য পরিপাকের সময় আমাদের কিন্তু এই এনজাইম গুলো কাজে লাগবে। তো এবার যদি বলি অগ্ন্যাশয় রসের কাজ কি? অগ্ন্যাশয় রসের কাজ বলতে গেলে মেন আমাদের অগ্ন্যাশয় রসে থাকা যে এনজাইমের কাজগুলোই কিন্তু হয়ে যাবে অগ্ন্যাশয় রসের কাজ। তো মেন আমরা ফোকাস করব পাচক কাজের উপর। কি কি পরিপাক ক্রিয়া রয়েছে এই এনজাইম গুলোর। ফার্স্ট চলে আসে ট্রিপসিনের কাজ। ট্রিপসিন এমন একটা এনজাইম যেটা প্রোটিন পরিপাক করতে সাহায্য করে। তো এই ট্রিপসিন কিন্তু ট্রিপসিন রূপে তৈরি হয় না, ট্রিপসিনোজেন রূপে তৈরি হয়, যেটা নিষ্ক্রিয় ফর্ম। কি ফর্মে তৈরি হয়? ট্রিপসিনোজেন। এটা কি? একটা নিষ্ক্রিয় ফর্ম। এই ফর্মে কিন্তু কাজ করতে পারে না। একে সক্রিয় করে কে? আরেকটা এনজাইম রয়েছে যেটার নাম হচ্ছে এন্টারোকাইনেজ। এন্টারোকাইনেজ কি করে? ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে রূপান্তরিত করে। এটা হচ্ছে সক্রিয় ফর্ম। আর এই সক্রিয় ট্রিপসিনের কাজ কি? সক্রিয় ট্রিপসিনের কাজ হচ্ছে প্রোটিনকে ভেঙে পেপটোন বা পেপটাইড অথবা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করা, অর্থাৎ প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। তাহলে প্রোটিন থেকে কি তৈরি করতে পারে? পেপটোন থেকে তৈরি করে পেপটাইড, পেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড। তো এর মধ্যে আরো অনেকগুলো ধাপ রয়েছে, মেন ধাপগুলো কিন্তু আমি লিখলাম। তো এই পুরো কাজটা কে করে থাকে? ট্রিপসিন করে থাকে। তাহলে প্রোটিন ভঙ্গকারী একটা উৎসেচক হচ্ছে ট্রিপসিন। এটা গেল ট্রিপসিনের ক্রিয়া। নেক্সট রয়েছে কাইমোট্রিপসিনের কাজ কি? দেখো, কাইমোট্রিপসিনও কিন্তু কাইমোট্রিপসিন রূপে তৈরি হয় না, কাইমোট্রিপসিনোজেন রূপে তৈরি হয়, যেটা একটা নিষ্ক্রিয় ফর্ম। আমি আর লিখছি না। কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় কাইমোট্রিপসিনে রূপান্তরিত করে কে? ট্রিপসিন তৈরি হবে, তারপর এই কাইমোট্রিপসিনে রূপান্তরিত হয়। আর এই কাইমোট্রিপসিন কি করে থাকে? দুগ্ধ প্রোটিনের তঞ্চন ঘটাতে সাহায্য করে। এটা গেল কাইমোট্রিপসিনের কাজ। নেক্সট রয়েছে অ্যামাইলেজের কাজ। অ্যামাইলেজ কি করে থাকে? অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেটকে পরিপাক করতে সাহায্য করে। অর্থাৎ শর্করা জাতীয় যে খাদ্য, শর্করাকে কিসে পরিণত করে? এই অ্যামাইলেজ এনজাইম মল্টোজ, গ্লুকোজ অর্থাৎ সরল শর্করায় রূপান্তরিত করতে সাহায্য করে। ঠিক আছে, এটা গেল অ্যামাইলেজের কাজ, যেটা শর্করা ভঙ্গকারী উৎসেচক। নেক্সট রয়েছে লাইপেজ বা অগ্ন্যাশয়ী লাইপেজ বলবো। আর পাকস্থলী থেকে যে লাইপেজ তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক লাইপেজ। ওকে, তাহলে অগ্ন্যাশয়ী লাইপেজের কাজ কি? ফ্যাটকে পরিপাক করা। ফ্যাট একভাবেই ভাঙতে পারে। ফ্যাট ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, একটাই সরল ফর্ম রয়েছে। ঠিক আছে, তাহলে অগ্ন্যাশয়ী লাইপেজের কাজ হচ্ছে ফ্যাটের পরিপাক ঘটানো। নেক্সট চলে আসবো পরবর্তী পাচক রস, আন্ত্রিক রস।
ক্ষুদ্রান্তের আন্তরিক গহ্বর থেকে যে রস নির্গত হয় সেটাকে আমরা বলছি আন্তরিক রস। আন্তরিক রসের উপাদানগুলো কি কি? জল রয়েছে 98.5%, কঠিন পদার্থ 1.5%। কি কি অজৈব পদার্থ রয়েছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, বাইকার্বনেট। আর জৈব পদার্থের মধ্যে রয়েছে মেইন এন্টেরোকাইনেজ, অ্যামাইনো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, লাইপেজ, অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, নিউক্লিওটাইডেজ, এছাড়াও কিছু নিউক্লিওসাইডেজ, বিভিন্ন এনজাইম রয়েছে, প্রচুর এনজাইম রয়েছে, তাই না? তো এখানে এনজাইমের কাজগুলো কি হবে দেখে নাও। মেন কয়েকটা এনজাইমের কাজ আমি দেখাচ্ছি। ফার্স্ট রয়েছে অ্যামাইনো পেপটাইডেজের কাজ। দেখো নামের মধ্যে প্রত্যেকটার আনসার কিন্তু থাকবে, একটু বুঝে লজিক্যালি পড়লে কিন্তু কাজগুলো অত মনে রাখতে হবে না, জাস্ট নামের মধ্যেই আনসার রয়েছে। অ্যামাইনো পেপটাইডেজ, অ্যামাইনো বলতে আমরা কি বুঝি? অ্যামাইনো অ্যাসিডকে বোঝাচ্ছে। পেপটাইড বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রোটিনের যে একটু সরল ফর্ম পেপটাইড। তাহলে প্রোটিন হচ্ছে সব থেকে জটিল ফর্ম, তারপর আসে পেপটাইড, একদম সরল ফর্ম আসছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো পেপটাইডেজের কাজ কি হতে পারে? পেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করা, এটাই বোঝাচ্ছে। কারণ জটিল থেকে সরল হবে, সরল থেকে কখনো জটিল হচ্ছে না, ঠিক আছে? এখানে আমরা পরিপাক করছি, ডাইজেস্ট করছি, তার মানে জটিল থেকে সরল ফর্মে আসবে। তাহলে পেপটাইড ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড হবে। তাহলে পেপটাইড আমরা কিভাবে ভাঙি? পেপটাইড আমরা জানি প্রোটিন কিভাবে তৈরি হয়, বিভিন্ন যে অ্যামাইনো অ্যাসিড, এটা ধরো একটা অ্যামাইনো অ্যাসিড, এর সাথে রয়েছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এর সাথে রয়েছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটাকে আমরা পলিপেপটাইড বলি। তো এই যে পলিপেপটাইড চেন, দুটো অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় পেপটাইড বন্ধনী, তাই না? পেপটাইড বন্ধনী কেমন হয় একটু জাস্ট বলে দিই, যে পেপটাইড বন্ধনী প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডের সরল ফর্ম হচ্ছে, এখানে NH2 একটা থাকবে, অ্যামিনো বর্গ থাকবে, আর এখানে মাঝখানে থাকবে কার্বন, বা আমি আর গ্রুপ দেখাচ্ছি নরমালি, একটা আর গ্রুপ, আর এখানে থাকবে COOH। এটা একটা নর্মাল অ্যামাইনো অ্যাসিডের সংকেত, ঠিক আছে? এবার দুটো অ্যামাইনো অ্যাসিড যখন পরস্পর থাকবে তখন এইটাকে আমি এইভাবে দেখাতে পারি, কার্বনের সাথে একটা ডাবল বন্ডেড ও আর একটা OH, এই রূপে লিখতে পারি। তো পরবর্তী যে অ্যামাইনো অ্যাসিডটা লিখছি, এটার অ্যামিনো বর্গটাকে আমি এইভাবে লিখতে পারি, NH2, এর সাথে আর গ্রুপ, এর সাথে COOH গ্রুপ। তো পেপটাইড বন্ধনে কিভাবে তৈরি হয়, অর্থাৎ দুটো অ্যামাইনো অ্যাসিড কিভাবে জুড়ে যায়, এই যে এর OH আর এর H কি হিসাবে বেরিয়ে যাচ্ছে? H2O রূপে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে কার্বন আর নাইট্রোজেনের মাঝে যে বন্ড ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা বলে থাকি পেপটাইড বন্ড। এইভাবে পেপটাইড বন্ড দ্বারা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত থাকে। এবার তাহলে অ্যামাইনো পেপটাইডেজের কাজ কি? অ্যামাইনো পেপটাইডেজ এই পেপটাইডের, এই পলিপেপটাইডের পেপটাইড বন্ডগুলোকে ভেঙে দেয়, ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তাহলে প্রোটিনকে সরল ফর্মে রূপান্তরিত করলো। এটা গেল অ্যামাইনো পেপটাইডেজের কাজ। ডাইপেপটাইডেজের কাজ কি? ডাইপেপটাইড কাকে বলছি? এটা ছিল পলিপেপটাইড, যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর জুড়ে রয়েছে সেটাকে আমরা বলছি পলিপেপটাইড চেন। যখন দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে রয়েছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো পেপটাইড যুক্ত, মানে দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত অবস্থায়, এটাকে আমরা বলছি ডাইপেপটাইড। তো এইটাকে যখন ভাঙছে, ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, এটাই হচ্ছে ডাইপেপটাইডেজের কাজ, ঠিক আছে? নেক্সট রয়েছে কিছু শর্করা ভঙ্গকারী উৎসেচক, মল্টেজ। মল্টেজ কি করে? মল্টোজ নামক খাদ্যকে, মল্টোজ কি? শর্করার একটু সরল ফর্ম, মল্টোজকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে মল্টেজ। নেক্সট রয়েছে অ্যামাইলেজ। অ্যামাইলেজের কাজ একটু আগেও আমরা দেখেছি, তাই না? অ্যামাইলেজও কি করে? সেদ্ধ শ্বেতসারকে মল্টোজ বা গ্লুকোজে রূপান্তরিত করে, মানে জটিল শর্করা থেকে সরল শর্করায় রূপান্তরিত করছে। সুক্রেজ, সুক্রেজ কি করে থাকে? সুক্রোজ জাতীয় শর্করাকে গ্লুকোজ বা ফ্রুক্টোজে ভাঙতে সাহায্য করে। তার মানে এই সমস্ত উৎসেচকগুলো কি করছে? কার্বোহাইড্রেটকে, কার্বোহাইড্রেটের যে জটিল ফর্ম, সেই জটিল ফর্মকে সরল ফর্মে রূপান্তরিত করছে। নেক্সট রয়েছে নিউক্লিওটাইডেজ। দেখো নিউক্লিওটাইড আমরা কাকে বলি? যেগুলো নিয়ে ডিএনএ আরএনএ গঠিত হয়, তাই না? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড আমরা জানি। তো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড এগুলো কি? সব রাইবোজ সুগার, তাই না? জটিল শর্করা। তো এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডকে ভাঙলে কি পাবো আমরা? ফসফেট গ্রুপ আলাদা পাবো, নাইট্রোজেন বেস আলাদা পাবো। তো এইরকম
নিউক্লিওটাইডকে ভাঙতে সাহায্য করে নিউক্লিওটাইডেস। নিউক্লিওটাইডকে ভেঙে কি পরিণত করে? নিউক্লিওসাইড তৈরি করবে, আর এদিকে ফসফেট তৈরি করবে। আবার নিউক্লিওসাইডেজ বলে আরেকটা এনজাইম আছে যে নিউক্লিওসাইডকে ভাঙবে, ভেঙে সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস এদেরকে আলাদা করবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আন্তরিক রসের উপস্থিত বেশ কিছু এনজাইমের কাজ। আর নেক্সট চলে আসবো পিত্তরস। নেক্সট এবং লাস্ট পাচক রস দেখে নাও, পিত্তরস। পিত্তরস আমরা কাকে বলছি? যকৃৎ থেকে যে রস নির্গত হচ্ছে এবং পিত্তাশয়ে সঞ্চিত থাকছে সেটাকেই আমরা বলছি পিত্তরস। পিত্তাশয় মানে কিন্তু গল ব্লাডার, ঠিক আছে, পিত্তাশয়ের ইংলিশ নাম। তো এই গল ব্লাডারে পিত্তরস বা বাইল সঞ্চিত থাকে এবং সেখান থেকে নির্গত হয়ে কোথায় আসে? ক্ষুদ্রান্তের ডিওডিনামে আসে। অলরেডি আমার দেখানো হয়ে গেছে কি পথে আসে। তো এই যে পিত্তরস, পিত্তরসের উপাদানগুলো কি কি একবার দেখে নাও। এখানে আমি চার্ট করেছি। কেন চার্ট করেছি? পিত্তাশয়ের মধ্যে অর্থাৎ গল ব্লাডারের মধ্যে যখন পিত্ত বা বাইলটা থাকে তখন তার মধ্যে পার্সেন্টেজ একরকম থাকে বিভিন্ন উপাদানের। যখন পিত্তনালী দ্বারা পিত্ত নির্গত হয় তখন আর এক রকমের পার্সেন্টেজ দেখতে পাওয়া যায়। তো এখানে কি কি উপাদান রয়েছে পার্সেন্টেজ তোমরা একটু দেখে নেবে, এখানে ছক করে দেওয়া রয়েছে। ফার্স্ট রয়েছে জল থাকে, কিছু কঠিন পদার্থ থাকে, এর মধ্যে কিছু অজৈব লবণ থাকবে, পিত্ত লবণ মেন ইম্পর্টেন্ট। পিত্ত লবণ কিসে সাহায্য করে? ফ্যাট পরিপাকে সাহায্য করে পিত্ত লবণ। এছাড়াও কিছু ভিটামিন, রঞ্জক পদার্থ রয়েছে। রঞ্জক পদার্থ কি? পিত্তরঞ্জকের নাম আসে অনেক সময়, বিলিরুবিন, বিলিভার্ডিন, ঠিক আছে। কোলেস্টেরল থাকে, আর থাকে ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড। তো এই যে এই পিত্ত লবণ বললাম, পিত্ত লবণের কাজ কি? ফ্যাট পরিপাকে সাহায্য করছে। তাহলে মেইন কাজ চলে আসছে ফার্স্টে, পরিপাককারী যে কাজ সেটা হয়ে যাচ্ছে স্নেহ পদার্থের পাচন বা ফ্যাটের পরিপাক। ফ্যাটকে পরিপাক করে কিসে পরিণত করে? অবভিয়াসলি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করবে, ফ্যাটের সরল ফর্মে রূপান্তরিত করবে। তো ফ্যাটের পরিপাকে সাহায্য করছে। নেক্সট আর কি কাজ করে থাকে? বিশোষণ বা অ্যাবজর্পশনে সাহায্য করে। কিসের অ্যাবজর্পশনে সাহায্য করে? এই যে ফ্যাট তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল তৈরি হলো, এই ফ্যাটি অ্যাসিডকে ক্ষুদ্রান্ত থেকে রক্তবাহে পৌঁছে দিতে অর্থাৎ রক্তবাহে অ্যাবজর্ব করতে সাহায্য করে কে? এই পিত্তরস, ঠিক আছে। শুধু ফ্যাটি অ্যাসিডকেই না, কিছু ভিটামিন থাকে, ভিটামিন এ, ডি, কে, এই ভিটামিন গুলোকেও গ্রহণে সাহায্য করে। কিছু কোলেস্টেরল থাকে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে রেচনজাত কাজ রয়েছে, রেচনেও সাহায্য করে। পিত্তরসের মধ্যে থাকা অনেক উপাদান রয়েছে, যেমন কোলেস্টেরল রয়েছে, কিছু ব্যাকটেরিয়া রয়েছে, কিছু টক্সিন তৈরি হয়, পিত্তরঞ্জক তৈরি হয়, বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো কিন্তু মূত্রের মাধ্যমে নির্গত হয়। অর্থাৎ রেচন কার্যেও সাহায্য করছে পিত্তরস। এছাড়া আরো কাজ রয়েছে। কি কাজ রয়েছে? পিত্তরস কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। আর এই পিত্তরস কোথায় আসছে? আমি বললাম ক্ষুদ্রান্তের ডিওডিনামে আসে। তাহলে ক্ষুদ্রান্তের ডিওডিনামে আসলে ওখানে শুধু কিন্তু পিত্তরস আসছে না, দেখো ক্ষুদ্রান্তের ডিওডিনামে আর কি আসছে? অগ্নাশয় রস আসছে, আন্তরিক রস আসছে। তাই এই অগ্নাশয় রস, আন্তরিক রসের মধ্যে অনেক রকমের এনজাইম রয়েছে, যে এনজাইম গুলো ক্ষারীয় মাধ্যমে সক্রিয় থাকে, আম্লিক মাধ্যমে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। তো এই যে কাইম, কাইম যে খাদ্যবস্তু, যে পাচিত খাদ্যবস্তু কাইম আসছে ক্ষুদ্রান্তের মধ্যে, এছাড়াও যে বিভিন্ন প্রকার উৎসেচক গুলো আসছে, সেই উৎসেচক গুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, সক্রিয় রাখার জন্য কিন্তু পিত্তরস কাজ করছে। যেহেতু পিত্তরস ক্ষারীয়, ওখানে একটা ক্ষারীয় মাধ্যম তৈরি করছে, যে মাধ্যমের মধ্যে সমস্ত উৎসেচক গুলো অ্যাক্টিভ বা সক্রিয় থাকে, ঠিক আছে। তাহলে এই গেল পিত্তরসের কাজ, দ্যাট মিনস সমস্ত প্রকার পাচক রসের কাজ। এবার আমরা যেটাই যাব সেটা হচ্ছে মেইন জায়গা, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর পরিপাক পদ্ধতি। এই পরিপাক পদ্ধতিগুলো থেকে কিন্তু 4 অথবা 5 মার্কসের কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, তাই এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। নেক্সট দেখে নাও বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক ক্রিয়া। ফার্স্টেই বলি আমরা কি কি খাবার খেয়ে থাকি। আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই তার মধ্যে ম্যাক্সিমাম থাকে কার্বোহাইড্রেট। এই যে ভাত, আটা থেকে যে রুটি, এগুলো তো খাচ্ছি আমরা, এগুলো সব কি কার্বোহাইড্রেট, ঠিক আছে। যত সবজি খেয়ে থাকি, আলু, নিরামিষ যে খাদ্যগুলো সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। আর কি থাকে? মাছ, মাংস, ডিম, এগুলো থেকে পাচ্ছি প্রোটিন জাতীয় খাবার। আর ফ্যাট জাতীয় খাবার কোনগুলো? তেল, ঘি, মাখন যেগুলো খাই। তাহলে এই 3 প্রকারের খাদ্য কিন্তু আমরা খেয়ে থাকি। তাহলে এই 3 প্রকার খাদ্যের পরিপাক ক্রিয়া কিভাবে আমাদের বডিতে ডাইজেস্ট হচ্ছে, সেই পরিপাক পদ্ধতিগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য 4 and 5 মার্কসের যে কোশ্চেন আসবে
সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে এখান থেকেই তোমরা পেয়ে যাবে, যে কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি আলোচনা করো, বা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি আলোচনা করো, বা ফ্যাটের পরিপাক পদ্ধতি আলোচনা করো। এই পরিপাক পদ্ধতি অথবা তিনটের তোমার কমন মিলিয়ে কোশ্চেনও আসতে পারে। কেমন কোশ্চেন আসতে পারে আমি লাস্টে আলোচনা করে দিচ্ছি, আগে জাস্ট বুঝিয়ে নিই পরিপাক পদ্ধতিগুলো কিভাবে সম্পন্ন হয়। তো ফার্স্টে বলি, পরিপাক, যে কোনো খাদ্যের পরিপাক কোন কোন অঞ্চলে হবে। আমরা খাবারটা খাচ্ছি, ফার্স্ট মুখ দিয়ে খাবারটা খাচ্ছি, খাবার কোথায় যাচ্ছে, মুখবিবরে। তো এই মুখবিবরে খাবারটা ফার্স্টে এই যে লালা গ্রন্থি থেকে লালারস খরিত হচ্ছে, সেই লালারস মিশ্রিত হয়ে লালারসের মতো তো কিছু ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, সেই ডাইজেস্টিভ এনজাইম কিছুটা ডাইজেস্ট করবে খাবারকে। তাহলে ফার্স্ট ডাইজেশন স্টার্ট হচ্ছে কোথা থেকে, পরিপাক স্টার্ট হচ্ছে আমাদের মুখবিবর থেকে। তাহলে মুখবিবরে কিছুটা পরিপাক হবে, মুখবিবরের পরবর্তী কোথায় চলে যাচ্ছে, গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে যাচ্ছে। গ্রাসনালীতে কিন্তু পরিপাক হয় না, মুখবিবরের পরবর্তী পরিপাক স্থান হচ্ছে পাকস্থলী বা স্টামাক। পাকস্থলীর মধ্যে নেক্সট পরিপাক হবে, কারণ সেখানেও বেশ কিছু ডাইজেস্টিভ এনজাইম আসবে, গ্যাস্ট্রিক জুস আসবে, তার মধ্যে অনেক পরিপাককারী উৎসেচক থাকে। আর লাস্ট পরিপাক হবে কোথা থেকে, স্টামাক থেকে যখন ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তের মধ্যে ওখানে আসছে পিত্তরস, অগ্নাশয় রস, আন্তরিক রস, এইসব কিছু মিশ্রিত হচ্ছে, ওখানেও অনেকগুলো ডাইজেস্টিভ এনজাইম রয়েছে। তো এইখানে লাস্ট পরিপাক হবে। তাহলে পরিপাকের তিনটে স্থান, এক হচ্ছে মুখবিবর, নেক্সট হচ্ছে পাকস্থলী, নেক্সট হচ্ছে ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। ঠিক আছে, তাহলে এই তিনটে জায়গায় কোন কোন খাদ্য কিভাবে পরিপাক হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তো চলে আসছি আমরা প্রথম, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে সম্পন্ন হয়। তাহলে ফার্স্টে আমরা কোথায় আসবো, মুখবিবরে পরিপাক। খাবারটাকে আমরা খেলাম, তো মুখবিবরে কি হয়, খাদ্যবস্তু চিবোই আমরা, চর্বণকালে কি হচ্ছে, লালা মিশ্রিত হচ্ছে, আর সেই লালা রসের মধ্যে কি রয়েছে, টায়ালিন এনজাইম, যেটাকে আমরা বলে থাকি স্যালিভারি অ্যামাইলেজ। তাহলে এই টায়ালিন উৎসেচক শর্করাকে কিভাবে ভাঙছে, টায়ালিন কিন্তু মেন শর্করাকেই পরিপাক করতে পারে। মুখবিবরে একটা খাদ্যই পরিপাক হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। প্রোটিন পরিপাকও হয় না, ফ্যাট পরিপাকও হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মুখবিবরে জাস্ট লালা গ্রন্থির মধ্যে, লালা রসের মধ্যে কি থাকছে, টায়ালিন এনজাইম থাকছে। সেই টায়ালিন এনজাইম কি করছে, সেদ্ধ শ্বেতসারকে ভাঙছে, সরল খাদ্যবস্তুতে ভাঙবে। কিভাবে ভাঙবে, দ্রবণীয় শ্বেতসার, এরিথ্রোডেক্সট্রিন, অ্যাক্রোডেক্সট্রিন, সেখান থেকে মল্টোট্রায়োজ, আইসোমল্টোজ, মল্টোজ এবং লেস অ্যামাউন্টের গ্লুকোজ তৈরি করে। মেন এখানে মল্টোজ জাতীয় খাদ্যই তৈরি হয়, মানে জটিল কার্বোহাইড্রেটকে ভেঙে সরল কার্বোহাইড্রেট তৈরি করলো কে, টায়ালিন উৎসেচক। নেক্সট, এই যে মল্টোজ জাতীয় খাবার বা আইসোমল্টোজ জাতীয় খাবার, এই খাবারটা কোথায় চলে আসবে, গ্রাসনালী বা ইসোফ্যাগাস দিয়ে চলে আসবে পাকস্থলী বা স্টামাকে। এই যে আসার পদ্ধতি, এই পদ্ধতিটার একটা কিন্তু নাম আছে, এখানে পরিপাক পদ্ধতির মধ্যে নয়, ওটা আলাদা কোশ্চেন। যে খাদ্য যখন আমরা গলাধকরণ করছি, খাদ্য গলাধকরণ করার পর একটা ক্রমসংকোচন পদ্ধতিতে খাদ্যের যে দলা গ্রাসনালীর মধ্যে দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছায়, এই পদ্ধতিটার একটা স্পেসিফিক নাম রয়েছে, যেটার নাম হচ্ছে পেরিস্টলসিস। লিখে রাখো তোমরা, পেরিস্টলসিস, এটা নোট করে রাখো। অনেক সময় কোশ্চেন আসে পেরিস্টলসিস বলতে কি বোঝায়, এই যে খাদ্যের যে দলাটা নামছে সেটা কিন্তু একটা ক্রমসংকোচন পদ্ধতিতে নিচে নামছে, যেটা পাকস্থলীতে পৌঁছবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে পেরিস্টলসিস, এটা একটা আলাদা কোশ্চেন। তো এবার চলে এলো মুখবিবর থেকে মল্টোজ জাতীয় খাবার কোথায় চলে এলো, পাকস্থলীতে। পাকস্থলীতে কার্বোহাইড্রেট কিভাবে পরিপাক হবে, দেখো পাকস্থলী থেকে যে গ্যাস্ট্রিক জুস করিতে হয়, গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোনো প্রকার শর্করা পরিপাককারী উৎসেচক কিন্তু থাকে না। যে এনজাইম গুলো থাকে সেগুলো কার্বোহাইড্রেটকে ভাঙতে পারে না। তাহলে পাকস্থলীতে কিন্তু কার্বোহাইড্রেটের কোনো প্রকার পরিপাক হয় না, জাস্ট কি হবে, এই যে HCl খরিত হচ্ছে, এই HCl দ্বারা খাদ্যটা জীবাণুমুক্ত হবে, জাস্ট এই ঘটনা ঘটবে। পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হয় না। তাহলে যে মল্টোজ জাতীয় খাবার ছিল সেই মল্টোজই রয়ে গেল, কিন্তু মল্টোজ এবার কোথায় আসবে, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্তে আসবে। আর ক্ষুদ্রান্তে কি কি রস মিশ্রিত হয়, যকৃৎ থেকে পিত্তরস ডিওডিনামে আসবে, অগ্নাশয় রস ডিওডিনামে আসবে, আর ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে, আন্তরিক গহ্বর থেকে তৈরি হবে কি, আন্তরিক রস, সেটাও চলে আসবে
ওই ডিওডিনামের মধ্যে। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে এই 3 প্রকার পাচক রস আসছে, যার মধ্যে কি কি এনজাইম আছে? কার্বোহাইড্রেট পরিপাককারী, অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, বিভিন্ন এনজাইম রয়েছে। এই এনজাইম গুলো কি করে কার্বোহাইড্রেটকে ভাঙে দেখো। অ্যামাইলেজ কি করে? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোজ কিন্তু কার্বোহাইড্রেটের সব থেকে সরল ফর্ম, এর থেকে আর কিন্তু ভাঙা যাবে না। এই গ্লুকোজ কিন্তু অ্যাবজর্বেবল ফর্ম, যেটা বিশোষণ যোগ্য, মানে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে রক্তবাহের মধ্যে গৃহীত হবে, অ্যাবজর্ব হবে। কোন প্রকার খাদ্য? কার্বোহাইড্রেটের গ্লুকোজ ফর্ম। তাহলে সব কার্বোহাইড্রেট গুলোকে আমাদের কিসে ভাঙতে হবে? গ্লুকোজ বা গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ, এইগুলো হচ্ছে সব থেকে সরল ফর্ম। তাহলে অ্যামাইলেজ কি করছে? মল্টোজকে গ্লুকোজে পরিণত করছে। মল্টেজ, প্রত্যেকটা এনজাইমের মধ্যে কিন্তু একার রয়েছে। মল্টেজ কি করছে? মল্টোজ জাতীয় খাদ্যকে গ্লুকোজে ভাঙছে। আইসোমল্টেজ আইসোমল্টোজ জাতীয় খাদ্যকে গ্লুকোজে পরিণত করছে। নেক্সট সুক্রেজ, সুক্রেজ কোন খাদ্যকে ভাঙবে? সুক্রোজ জাতীয় খাদ্যকে ভাঙবে। সুক্রোজকে কিসে পরিণত করছে? ফ্রুক্টোজ, গ্লুকোজ। আর লাস্ট হচ্ছে ল্যাকটেজ, যেটা ল্যাকটোজকে, যে ল্যাকটোজ শর্করা থাকে সেই ল্যাকটোজ শর্করাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে ভেঙে দেয়। তাহলে প্রত্যেকটা কার্বোহাইড্রেটের যে জটিল ফর্ম গুলো ছিল সেই জটিল ফর্ম গুলো একদম সরল ফর্ম কিসে পরিণত হলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই ফর্ম গুলো কিন্তু এবার ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে রক্তবাহে শোষিত হয়ে যাবে। তার মানে ফুল ডাইজেশন কিন্তু এখানে কমপ্লিট হলো। কোন জাতীয় খাদ্যের ডাইজেশন কমপ্লিট হলো? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কমপ্লিট হলো। নেক্সট আমরা দেখে নেব প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। নেক্সট খাদ্য কি? প্রোটিন পরিপাক। তো প্রোটিন পরিপাক কিভাবে আমাদের বডিতে সম্পন্ন হয়? তো কোন কোন জায়গায় সম্পন্ন হবে? এক, মুখবিবর, নেক্সট পাকস্থলী, নেক্সট ক্ষুদ্রান্ত। এই 3টে পয়েন্টই কিন্তু আমাদের করতে হবে যখন আমরা লিখবো, ঠিক আছে, আনসার লিখবো। তো ফার্স্টে মুখবিবরের পরিপাক। দেখো, প্রোটিন পরিপাকের ক্ষেত্রে মুখবিবরে যে লালারস নিঃসৃত হয়, লালারসের মধ্যে কিন্তু প্রোটিন পরিপাককারী কোনো উৎসেচক থাকে না, যার জন্য মুখবিবরে প্রোটিন পরিপাক হয় না। জাস্ট কি হয়? লালা মিশ্রিত হয়ে খাদ্যবস্তু গৃহীত হয়, গলাধঃকরণ হয়। নেক্সট চলে যাচ্ছে কোথায়? পাকস্থলীতে। কে পৌঁছাচ্ছে? প্রোটিনই তো পৌঁছে যাচ্ছে, প্রোটিন তো ভাঙেনি, তাই না? তাহলে মুখবিবরে কিন্তু কোনো প্রকার পরিপাক হয়নি। নেক্সট চলে আসছে পাকস্থলীতে। পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক জুস তৈরি হয়, সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি হরমোন কি কি উৎসেচক রয়েছে যেগুলো প্রোটিন পরিপাক করতে পারে? পেপসিন রয়েছে, রেনিন রয়েছে। দেখো এগুলো কিভাবে তৈরি হয় আমি বলেছিলাম যে পেপসিনোজেন রূপে তৈরি হয় আর প্রো রেনিন রূপে তৈরি হয়, যেগুলো কিন্তু নিষ্ক্রিয় ফর্ম। সেই নিষ্ক্রিয় ফর্ম কি কখন অ্যাক্টিভ বা সক্রিয় হবে? যখন অ্যাসিড মিডিয়ামে আসবে। তার মানে ফার্স্ট পাকস্থলীতে এসেই কি খরিত হবে? HCl খরিত হবে। তাহলে আগে HCl খরিত হবে। HCl কি করে? খাবারটাকে জীবাণুমুক্ত করে। খাবারকে জীবাণুমুক্ত করার পর এখানে কি করবে? এই যে পেপসিনোজেন তৈরি হয়েছিল আর প্রোরেনিন তৈরি হয়েছিল, পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তরিত করবে, যেটা সক্রিয় ফর্ম। প্রোরেনিন থেকে সক্রিয় রেনিন তৈরি করবে, ঠিক আছে? তাহলে HCl ফার্স্টে জীবাণুমুক্ত করলো আর দুটো এনজাইমকে সক্রিয় করলো। এইবার পেপসিন কিভাবে প্রোটিনকে পরিপাক করে, এখানে আমি রিয়াকশনটা দেখিয়ে দিয়েছি। এইগুলো তোমাদের কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন করতে হবে, এক্সপ্লেনেশন দেওয়ার পরে এই রিয়াকশন গুলো কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে কি হচ্ছে? প্রোটিন। প্রোটিনকে পেপসিন ভাঙছে কি কি ফর্মে ভাঙছে দেখো। অ্যাসিড মেটা প্রোটিন, যেটা প্রোটিনের কিছুটা সরল ফর্ম। অ্যাসিড মেটা প্রোটিন থেকে তৈরি হচ্ছে প্রাইমারি প্রোটিওজ বা প্রাথমিক প্রোটিওজ। প্রোটিওজ থেকে সেকেন্ডারি প্রোটিওজ। সেকেন্ডারি প্রোটিওজ থেকে তৈরি হচ্ছে পেপটোন। একদম সরল ফর্ম কি প্রোটিনের? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডে কিন্তু ভাঙতে পারে না, পেপসিন অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে পারে না, পেপটোন পর্যন্ত ভাঙতে পারে, ঠিক আছে? তাহলে এই সিরিজটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি কি? প্রোটিনকে পেপসিন ভাঙছে, অ্যাসিড মেটা প্রোটিন, প্রাথমিক প্রোটিয়েজ, গৌণ প্রোটিয়েজ, আর হচ্ছে পেপটোন, এই পর্যন্ত ভাঙলো। আর রেনিন আমি কি বলেছি? রেনিন শিশুদের দেহে তৈরি হবে, ঠিক আছে, বা শিশু স্তন্যপায়ীদের দেহে তৈরি হবে, যেটা দুগ্ধ প্রোটিনের তঞ্চন ঘটাতে সাহায্য করে। তাহলে রেনিন হরমোন কি করছে? এই যে কেসিন, কেসিন আমরা কাকে বলছি? কেসিনোজেন বা কেসিন, যাই হোক, দুগ্ধ প্রোটিন, দুধের মধ্যে যে থাকা যে প্রোটিন, সেই প্রোটিনকে কিসে পরিণত করছে? প্যারাকেসিনে রূপান্তরিত করছে। প্যারাকেসিন ক্যালসিয়ামের উপস্থিতিতে কি তৈরি হচ্ছে? ক্যালসিয়াম প্যারাক্যাসাইনেট।
এটা এক প্রকার ছানা, মানে দুধের তঞ্চন ঘটালে যেমন ছানা তৈরি হয়ে যায়, সেরকম একটা ছানা কাটা যে মন্ড বা বলতে পারি আমরা, ঠিক আছে, ওরকম অংশ বিশেষ একটা ক্লট, মানে দুগ্ধ প্রোটিনের একটা ক্লট। সেই প্রোটিন ক্লটকে কে আবার পেপটনে রূপান্তরিত করছে? পেপসিন। পেপসিন হরমোন ছিল এখানে, সরি বারবার হরমোন বলছি, পেপসিন উৎসেচক ছিল, সেই উৎসেচক পেপটনে পরিণত করলো। তাহলে এই পর্যন্ত যে প্রোটিনই আমরা খেলাম পাকস্থলীতে এসে কিসে পরিণত হলো? পেপটনে পরিণত হলো। এবার এই পেপটন কোথায় চলে যাবে? ক্ষুদ্রান্তে চলে যাবে। ক্ষুদ্রান্তে কি কি আছে? ক্ষুদ্রান্তে কিন্তু অনেক এনজাইম আছে। পিত্তরসে থাকা, পিত্তরসের মধ্যে কোনো প্রোটিন থাকে না। কি কি আছে? অগ্নাশয় রস আছে, আর হচ্ছে আন্ত্রিক রস আছে। অগ্নাশয় রস আর আন্ত্রিক রসের মধ্যে কি কি প্রোটিন পরিপাককারী এনজাইম থাকে? অনেকগুলো থাকে। ট্রিপসিন থাকে, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইনোপেপটাইডেজ, কোলাজিনেজ, ডাইপেপটাইডেজ, ইরিপসিন, আরো রয়েছে, আমি লিখিনি, যে কটা ইম্পর্টেন্ট সে কটা আমি লিখেছি, ঠিক আছে। তাহলে এই যে পেপটন এলো, পাকস্থলী থেকে পেপটন এলো, পেপটনকে পেপটাইডে পরিণত করে কে? ট্রিপসিন। ট্রিপসিন এনজাইম, যেটা অগ্নাশয় রসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এই অগ্নাশয় রসে থাকা ট্রিপসিন কি করলো? পেপটনকে পেপটাইডে পরিণত করলো। এবার এই পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙবে কে? ইরেপসিন, যেটা আন্ত্রিক রসের মধ্যে পাওয়া যায়, ইরেপসিন এনজাইম লোয়ার পেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আরো যে এনজাইম গুলো রয়েছে এগুলোর কাজ কি? কাইমোট্রিপসিন কি করে? সেম কাজ করে, প্রোটিন পেপটনকে পেপটাইডে রূপান্তরিত করে। কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইনো পেপটাইডেজ, এগুলো কি? পেপটাইডেজ মানেই পেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, পেপটাইড ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। এখানে ডাইপেপটাইডেজ রয়েছে, যেটা ডাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। আর রয়েছে কোলাজিনেজ, কিছু কোলাজেন ফাইবার থাকে, কোলাজেন তন্তু যোগ কলার মধ্যে থাকে, সেই কোলাজেন তন্তুকে ভেঙেও কিছু প্রোটিন তৈরি করে থাকে, তঞ্চক প্রোটিন তৈরি করে থাকে, যেটাকে ভেঙে পরে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। তাহলে এই গেল কিসের কাজ? প্রোটিন পরিপাক পদ্ধতি। তাহলে সব থেকে সরল ফর্ম কি? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেল। এবার এই অ্যামাইনো অ্যাসিড কি? অ্যাবজর্বেবল ফর্ম। কোথায় অ্যাবজর্ব হবে? ক্ষুদ্রান্ত থেকে রক্তবাহে অ্যাবজর্ব হবে। কিভাবে অ্যাবজর্ব হয়? অ্যাবজর্ব হওয়ারও কিন্তু আলাদা মেকানিজম রয়েছে, ঠিক আছে। তাহলে এটা গেল প্রোটিন পরিপাক। এবার চলে আসবো ফ্যাট পরিপাক। তবে একটা কথা বলি, এই যে আমি আলাদা আলাদা করে তোমাদের দেখাচ্ছি কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি, প্রোটিন পরিপাক পদ্ধতি, এরপর দেখাবো ফ্যাট পরিপাক পদ্ধতি। তো এইভাবে তো প্রশ্ন আসতেই পারে যে কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি আলোচনা করো বা প্রোটিন পরিপাককারী পরিপাক পদ্ধতি আলোচনা করো। কোশ্চেন এভাবেও আসতে পারে যে মানুষের পাকস্থলীতে পরিপাক পদ্ধতি আলোচনা করো, মানে একটা জায়গা তুলে দিল, জাস্ট কি তুলে দিল? পাকস্থলী তুলে দিল। পাকস্থলীতে কিভাবে খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়ে লিখতে হবে। দেখো এই তিনটে পড়লেই কিন্তু ওই আনসারটা পারা যাবে। পাকস্থলীতে পরিপাক পদ্ধতি দিলে আমার লিখতে হবে যে পাকস্থলীতে বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক। ফার্স্ট পয়েন্ট করতে হবে পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক। ওখানে লিখে দিতে হবে কার্বোহাইড্রেট পরিপাক হয় না, জাস্ট HCl দ্বারা জীবাণুমুক্ত হয়। কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো উৎসেচক পাকস্থলীতে থাকে না। নেক্সট পয়েন্ট করতে হবে পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক, বলে এই পয়েন্টটা লিখে দিতে হবে। 3 নম্বর পয়েন্টে লিখতে হবে পাকস্থলীতে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক। ফ্যাট কিভাবে পরিপাক হয় সেটা লিখে দিতে হবে। ক্ষুদ্রান্ত আর মুখবিবরের কাজ নেই, ঠিক আছে। যদি এইরকম প্রশ্ন আসে এই তিনটে থেকে কিন্তু তোমাদের আনসার হয়ে যাচ্ছে। তো ঘুরিয়ে ওইভাবেও কোশ্চেন আসতে পারে, নির্দিষ্ট কোনো প্রকার খাদ্যের পরিপাক পদ্ধতিও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এবার চলে আসছে নেক্সট ফ্যাট পরিপাক। নেক্সট খাদ্য হচ্ছে আমাদের ফ্যাট। ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয়? তো ফার্স্টে চলে আসবো মুখবিবরে। মুখবিবরে যে লালারস নিঃসৃত হয় সেখানেও ফ্যাট পরিপাককারী কোনো উৎসেচক থাকে না, তাই মুখবিবরে ফ্যাট পরিপাক হয় না, জাস্ট খাদ্য বস্তু গলাধঃকরণ হয়। নেক্সট কোথায় আসবে? গ্রাসনালী হয়ে পাকস্থলীতে আসবে। পাকস্থলীতে কি তৈরি হয়? পাকস্থলীতে আমরা জানি গ্যাস্ট্রিক জুস তৈরি হয়। সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে গ্যাস্ট্রিক লাইপেজ বলে একটা এনজাইম আছে। গ্যাস্ট্রিক লাইপেজ, লাইপেজ যেখানেই থাকবে, লাইপেজ লিপিড বা ফ্যাটকে পরিপাক করতে সাহায্য করে, এটা মনে রাখবে। তাহলে লাইপেজ কি করে? ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত করে। যদি এটা ট্রাইগ্লিসারাইড ফ্যাট হয়, ট্রাইগ্লিসারাইড ফ্যাটকে ভেঙে 1 অণু ফ্যাটি অ্যাসিড আর 3 অণু গ্লিসারল তৈরি করে থাকে। এটাই কিন্তু ফ্যাটের সব থেকে সরল ফর্ম। তো যদি পাকস্থলীতে ঠিকঠাক পরিপাক না হয় তাহলে কোথায় চলে আসবে? পরবর্তী অংশ ক্ষুদ্রান্তে চলে আসবে। আর ক্ষুদ্রান্তে ফ্যাট পরিপাককারী উৎসেচক কি কি থাকে? পিত্তরস আছে, পিত্তরসের মধ্যে পিত্ত,
অগ্নাশয় লাইপেজ, অগ্নাশয় রসের মধ্যে থাকে অগ্নাশয় লাইপেজ, ক্ষুদ্রান্তের যে আন্তরিক রসের মধ্যে থাকে আন্তরিক লাইপেজ। প্রত্যেকটাই কিন্তু লাইপেজ, দেখো গ্যাস্ট্রিক লাইপেজ, অগ্নাশয় লাইপেজ, আন্তরিক লাইপেজ, প্রত্যেকটা লাইপেজের একই কাজ। কি কাজ? ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত করা। আর এই যে পিত্ত, পিত্ত কি করে? ফ্যাটকে ভেঙে ফ্যাটের কিছু অবদ্রব্য ফ্যাটকে জাস্ট কিছু অংশে ভেঙে দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে পিত্ত লবণের কাজ। তাহলে ফ্যাট পরিপাক হচ্ছে সব থেকে ইজি, প্রত্যেকটা ক্ষেত্রেই সব লাইপেজ গুলো রয়েছে, আর লাইপেজ গুলো ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত করছে। তাহলে এই গেল আমাদের 3 প্রকার খাদ্যের পরিপাক পদ্ধতি। তাহলে খাবার ডাইজেস্ট তো হয়ে গেল, ডাইজেস্ট হয়ে কোথায় পড়ে রয়েছে? ক্ষুদ্রান্তে পড়ে রয়েছে। ক্ষুদ্রান্ত থেকে এবার কি হবে? যে ডাইজেস্টিভ ফুড মানে যে খাবারগুলো ভেঙে সরল কণায় রূপান্তরিত হয়েছে, মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এইগুলোকে অ্যাবজর্ব করবে কে? আমাদের ব্লাড, রক্তবাহে অ্যাবজর্ব হবে। আর রক্তবাহ মধ্যে দিয়েই খাবারগুলো বয়ে চলে যাবে কোথায়? রক্ত সংবহনের মাধ্যমে বইবে, আর বয়ে কোথায় চলে যাবে? আমাদের সমস্ত কোষে, কলা কোষে পৌঁছে যাবে এই খাবারগুলো। ঠিক আছে, আর যে খাবারগুলো পৌঁছবে না, মানে যেগুলো ডাইজেস্ট হয়নি, আমরা যে খাবারটা খাই টোটালটা ডাইজেস্ট হয় না কিন্তু। ঠিক আছে, তো যেটা ডাইজেস্ট হচ্ছে না মানে অপাচ্য খাদ্য, সেই অপাচ্য খাদ্য কি হবে? দেহের বাইরে মল হিসেবে নির্গত হয়ে যাবে, সেটা মলে রূপান্তরিত হবে। তো এবার আমরা দেখে নেব এই যে ডাইজেস্টিভ ফুড কিভাবে অ্যাবজর্ব হচ্ছে রক্তবাহের মধ্যে। ঠিক আছে, এবার চলে আসছি খাদ্যের বিশোষণ বা অ্যাবজর্পশন। বিশোষণ বা অ্যাবজর্পশন কাকে বলি? দেখো, যে পদ্ধতিতে খাদ্যের পরিপাকলব্ধ পদার্থ মানে ডাইজেস্টিভ ফুড, পরিপাকলব্ধ পদার্থগুলি ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মধ্যে দিয়ে রক্তস্রোতে প্রবেশ করে তাকে বলছি বিশোষণ। মানে আমাদের যে ক্ষুদ্রান্তের গহ্বর রয়েছে, দেখো আমরা খুব সিম্পল ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এটা খুব সিম্পল একটা ওয়ে। এলো ধরো আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীর, ক্ষুদ্রান্তের যে গহ্বর যেখানে খাবারটা আসছে, ক্ষুদ্রান্তের গহ্বর, ক্ষুদ্রান্তের প্রাচীরে কিছু কোষ রয়েছে যেগুলোকে আমরা ক্ষুদ্রান্তের আবরণী কলা বলছি বা এপিথেলিয়াম কোষ। সেই এপিথেলিয়াম কোষ, তো এখান থেকে খাদ্যের কণা এপিথেলিয়াম কোষের মাধ্যমে কোথায় পৌঁছবে? রক্তবাহে পৌঁছবে, রক্তস্রোতের মধ্যে পৌঁছাবে। সেই পদ্ধতিকেই আমরা কি বলছি? অ্যাবজর্পশন বা বিশোষণ। ঠিক আছে, তো এখানে ফার্স্টে আমরা দেখে নেব কার্বোহাইড্রেট আর প্রোটিন জাতীয় খাদ্যের বিশোষণ কিভাবে হয়। ফার্স্টেই বলি, কার্বোহাইড্রেটের পরিপাকলব্ধ সরল ফর্ম কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তাই তো। আর প্রোটিনের সরল ফর্ম কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে পদার্থগুলো কিভাবে এই ক্ষুদ্রান্তের গহ্বর থেকে রক্তবাহের মধ্যে প্রবেশ করে সেটাই আমরা দেখে নেব। তো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হচ্ছে। ফার্স্টে বলি, পরিবহন 2 রকমের হতে পারে। এক হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, আর একটা হচ্ছে সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন আমরা কাকে বলি? যে পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, পরিবহন হওয়ার জন্য কোনো প্রকার বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না, একা একাই যাতায়াত করতে পারবে। ঠিক আছে, বা কারোর সাহায্যে যাতায়াত করবে কিন্তু কোনো শক্তির ব্যবহার হবে না, এটাকে আমরা বলছি নিষ্ক্রিয় পরিবহন। আর সক্রিয় পরিবহন আমরা কখন বলবো? যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হবে কিন্তু ট্রান্সপোর্টে মানে হতে চাইছে না ট্রান্সপোর্ট, সেক্ষেত্রে জোর খাটিয়ে শক্তি দিয়ে নিয়ে যেতে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটাকে আমরা বলবো সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনের শক্তির প্রয়োজন নেই, সক্রিয় পরিবহনে শক্তির প্রয়োজন হয়। তো এখানে নিষ্ক্রিয় পরিবহন আবার দুভাবে হতে পারে। একটা হচ্ছে সরল ব্যাপন বা সিম্পল ডিফিউশন, আর একটা হচ্ছে সহায়ক ব্যাপন বা ফেসিলিটেটেড ডিফিউশন। তো এই যে এই দুটো পদ্ধতি, সরল ব্যাপন আমরা কাকে বলছি? সরল ব্যাপন পদ্ধতিতে কে পরিবহন হয়? গ্লুকোজ পরিবহন হয়। ঠিক আছে, ধরো এখানে গ্লুকোজ রয়েছে, গ্লুকোজের অ্যামাউন্ট কি? এখানে বেশি, আর রক্তবাহে গ্লুকোজের অ্যামাউন্ট কি? কম। তাহলে কি হবে? আমরা সবসময় জানি সরল ব্যাপন পদ্ধতি বলতে কি বোঝায়? হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে যে কোনো পদার্থের কণা। তাহলে এদিকে হাই কনসেন্ট্রেশন, গ্লুকোজের ঘনত্ব অনেক বেশি, সেই তুলনায় রক্তবাহে গ্লুকোজের ঘনত্ব কম। তাহলে গ্লুকোজ কোন দিক থেকে কোন দিকে যাতায়াত করবে? এই দিক থেকে এই দিকে যাতায়াত করবে, অর্থাৎ গ্লুকোজ এই গহ্বর বা লুমেন থেকে কোথায় চলে যাবে? এপিথেলিয়াম কোষে, এপিথেলিয়াম কোষ থেকে প্লাজমা পর্দা ভেদ করে কোথায় চলে যাবে? রক্তবাহের মধ্যে চলে যাবে।
এটাকে আমরা বলছি সিম্পল ডিফিউশন বা সরল ব্যাপন। এই পদ্ধতিতে তাহলে কে যাতায়াত করে? গ্লুকোজ যাতায়াত করে, যখন এরকম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। সহায়ক ব্যাপন আমরা কাকে বলছি? এক্ষেত্রেও সহায়ক ব্যাপনও কিন্তু এক প্রকার নিষ্ক্রিয় পরিবহন, কোনো প্রকার শক্তির প্রয়োজন হচ্ছে না, কিন্তু কাউকে প্রয়োজন, কোনো বাহক প্রোটিনের প্রয়োজন, এমনি এমনি যেতে পারছে না। সহায়ক ব্যাপনের ক্ষেত্রে কি হচ্ছে? সহায়ক ব্যাপনে এই সোডিয়ামের সাথে যাতায়াত করছে, ঠিক আছে, সোডিয়াম আয়নের সাথে যাবে গ্লুকোজ বা ফ্রুক্টোজ যাই হোক না কেন। আর কি প্রয়োজন? একটা বাহক প্রোটিন প্রয়োজন। এই বাহক প্রোটিন কোথায় প্রেজেন্ট থাকবে? বাহক প্রোটিন প্রেজেন্ট থাকবে এই যে প্লাজমা পর্দা, এরকম জায়গায় প্রেজেন্ট থাকতে পারে বাহক প্রোটিন, ঠিক আছে, এইসব জায়গায় বাহক প্রোটিন গুলো প্রেজেন্ট থাকবে। তাহলে এইরকম গ্লুকোজ পরিবহন করে এমন একটা বাহক প্রোটিনের নাম কি? গ্লুট। অনেক রকমের গ্লুট রয়েছে, গ্লুট 4, গ্লুট 5, গ্লুট 3, বিভিন্ন রকমের গ্লুট রয়েছে, যেগুলোকে আমরা বলছি বাহক প্রোটিন, গ্লুকোজ বহন করে দেয়। তো এরকম একটা বাহক প্রোটিন, ধরো এই যে এখানে কোষটা রয়েছে, এখানে রয়েছে এরকম একটা গ্লুট বা বাহক প্রোটিন। তাহলে এখানে যদি গ্লুকোজ থাকে, তাহলে গ্লুকোজ আর তার সাথে সোডিয়াম, এই দুটোকে একত্রে পরিবহন করছে, যেটাকে আমরা সহ পরিবহন বলছি। একসাথে সোডিয়ামের সাথে গ্লুকোজ যাতায়াত করছে, এটাকে আমরা সহ পরিবহন বলছি। আর এই যে প্রোটিনের মাধ্যমে যাতায়াত করছে, এই জন্য এটাকে আমরা বলছি সহায়ক ব্যাপন বা ফেসিলিটেড ডিফিউশন। কোনো কিছুর সাহায্যে যাতায়াত করছে, এমনি এমনি প্লাজমা পর্দা ভেদ করে যেতে পারছে না। তাহলে এটাকে আমরা বলছি সহায়ক ব্যাপন। এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার শক্তির প্রয়োজন নেই। তাহলে এইভাবে কে যাতায়াত করতে পারে? গ্লুকোজ, ফ্রুক্টোজ এইভাবে যাতায়াত করতে পারে। গ্লুকোজ, ফ্রুক্টোজ এইভাবে যাতায়াত করে। সহায়ক ব্যাপন বা সরল ব্যাপন, এই নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে এরা যাতায়াত করে। সক্রিয় পরিবহন কাকে বলবো? শক্তির প্রয়োজন হয় বললাম, কেন শক্তির প্রয়োজন হবে? দেখো, অনেক সময় এমন হতে পারে এই যে গ্লুকোজ বারবার যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে রক্তবাহে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল। কি হলো? রক্তবাহে গ্লুকোজ বেড়ে গেল, কিন্তু এখানে গ্লুকোজের অ্যামাউন্ট কমে গেল। কিন্তু কখনো এমন কিন্তু হবে না রক্তবাহ থেকে রিভার্সে এখানে গ্লুকোজ চলে আসবে, তা নয় কিন্তু না, এখান থেকে রক্তবাহে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই কন্ডিশনটা কি চলে এলো? লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যেতে হবে। ধরো একটা বক্স ভর্তি চকলেট আমি রেখেছি, তো বক্সের ঢাকনাটা আমি যেই খুলবো, ঝপ করে চকলেটগুলো কিন্তু নেমে চলে আসবে, কারণ ভেতরে কনসেন্ট্রেশন খুব বেশি, বাইরে কনসেন্ট্রেশন একদম কম। হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে আনার জন্য কোনো প্রকার শক্তির ইউজ করতে হলো না। কিন্তু যদি আমি বক্সের মধ্যে দুটো চকলেট রাখি, ঠিক আছে, সেক্ষেত্রে বক্স খুললে চকলেট কি বেরিয়ে চলে আসবে একা একা? না, কনসেন্ট্রেশন একদম কম, সেক্ষেত্রে আমার কোনো হাত দিয়ে শক্তি ইউজ করে ওটাকে বার করে আনতে হবে। তো এক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়ে যাচ্ছে, এখানে লো কনসেন্ট্রেশন, যেতে চাইছে না, আমাকে জোর করে একে শক্তি দিয়ে নিয়ে যেতে হবে রক্তবাহের মধ্যে। এই জন্য এরকম পরিবহনকে আমরা বলছি সক্রিয় পরিবহন। কেমন শক্তির প্রয়োজন হয় এক্ষেত্রে? এটিপি জাত শক্তির প্রয়োজন হয়। এটিপি ভাঙলে আমরা কি পাবো? এডিপি প্লাস পিআই, আর এখান থেকে কি রিলিজ হয়? শক্তি রিলিজ হয়। আর এই শক্তিকে কাজে লাগিয়ে গ্লুকোজ কি হবে? ট্রান্সপোর্ট হবে কোন দিকে? ক্ষুদ্রান্তের গহ্বর থেকে এপিথেলিয়াম কোষ, এপিথেলিয়াম কোষ থেকে রক্ত বাহে। এই জন্য এটাকে আমরা কি বলছি? সক্রিয় পরিবহন। তাহলে এইভাবে গ্লুকোজ পরিবহন হতে পারে, এইভাবে অ্যামাইনো অ্যাসিডও পরিবহন হয়, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড পরিবহন হচ্ছে। তাহলে কার্বোহাইড্রেট আর প্রোটিন, এই তিনটে পদ্ধতিতে কিন্তু পরিবহন হয়। এবার আমরা দেখে নেব ফ্যাটের বিশোষণ কিভাবে হয়, ফ্যাট জাতীয় খাদ্য কিভাবে ক্ষুদ্রান্ত থেকে রক্তবাহে প্রবেশ করে। এবার দেখো ফ্যাটের বিশোষণ কিভাবে সম্পন্ন হয়, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে, 3 নম্বরের কোশ্চেনে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, ফ্যাটের বিশোষণ কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, তো এই দিকটা আমি দেখিয়েছি ক্ষুদ্রান্তের গহ্বর, যেখানে খাবার পৌঁছচ্ছে। ক্ষুদ্রান্তের গহ্বরের পর কি রয়েছে? ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষ বা আবরণী কোষ, তারপরে সেখান থেকে রয়েছে রক্তবাহ বা লসিকাবাহ, দু রকমের বাহক জালক তো পেঁচিয়ে থাকে, তাই না? তো ক্ষুদ্রান্তের গহ্বরের মধ্যে বিভিন্ন প্রকারের ফ্যাট উপস্থিত থাকে, সেটা নিম্ন ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল থাকতে পারে, উচ্চ ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, তার সাথে কোলেস্টেরল থাকতে পারে, ভিটামিন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এরকম কিছু নিম্ন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল রয়েছে, যেগুলো এই যে এপিথেলিয়াম কোষের যে মাইক্রোভিলাই রয়েছে,
এই মাইক্রোভিলাই দিয়ে সরাসরি অ্যাবজর্ব হয়, সরাসরি অ্যাবজর্ব হয়ে কোথায় চলে যাচ্ছে, রক্তবাহে ডিরেক্ট চলে যাচ্ছে। তাহলে কিছু নিম্ন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল কি করে, সরাসরি মাইক্রোভিলাই দ্বারা এপিথেলিয়াম কোষ থেকে রক্তবাহে প্রবেশ করছে। নেক্সট কিছু আছে উচ্চ ফ্যাটি অ্যাসিড, তার সাথে কোলেস্টেরল, তাতে দ্রবণীয় কিছু ভিটামিন। যখন এইরকম ফ্যাটি অ্যাসিড থাকবে তখন এরা কি করে, পিত্ত লবণের সাহায্যে কি তৈরি করে, মাইসেলি তৈরি করে। মাইসেলি কি জিনিস, মাইসেলি আর কিছুই না, বাইরে দিয়ে লিপিড গুলো সজ্জিত হবে, আর লিপিডের মধ্যে চারপাশে থাকা লিপিডের মাঝখানে থাকবে কিছু কোলেস্টেরল, দ্রবণীয় ভিটামিন, এই সবকিছু একত্রে বলা হচ্ছে মাইসেলি। একটা গোল স্ট্রাকচার তৈরি করবে, ঠিক এরকম দেখতে। এরকম চারপাশে লিপিড অণুগুলো এরকম সজ্জিত থাকে, আর মাঝখানে থাকবে কোলেস্টেরল, দ্রবণীয় ভিটামিন, এই সব কিছু নিয়ে আমরা কি বলছি, মাইসেলি। এরকম মাইসেলি গঠন করলো। এই মাইসেলি কোথায় অ্যাবজর্ব হলো, এপিথেলিয়াম কোষে অ্যাবজর্ব হলো। এপিথেলিয়াম কোষে গিয়ে এই মাইসেলি আবার ভেঙে যায়। কিসে ভেঙে যায়, এখান থেকে কিছু ট্রাইগ্লিসারাইড বার করে দেয় আর কিছু ফসফোলিপিড আলাদা করে দেয়। এগুলো আলাদা করে দেওয়ার পর যেটুকু পড়ে থাকে সেটাকে আমরা বলবো কাইলোমাইক্রন। ঠিক আছে, এই যে ট্রাইগ্লিসারাইড, কাইলোমাইক্রন, ফসফোলিপিড, এগুলোকে কোষ কি করে, কোষ নিজের কোষ মানে দেহ থেকে বার করে দিতে চায়। এই যে এপিথেলিয়াম কোষ কি করবে, এপিথেলিয়াম কোষ এগুলোকে এক্সোসাইটোসিস পদ্ধতিতে, এক্সোসাইটোসিস আমরা কাকে বলি, যে পদ্ধতিতে কোষ থেকে কোনো বস্তু কোষের বাইরে নির্গত হয় সেটাকে আমরা বলে থাকি এক্সোসাইটোসিস। সেই এক্সোসাইটোসিস পদ্ধতিতে এই পদার্থের অণুগুলোকে বাইরে বার করে দেবে। বাইরে কে আছে, লসিকা বাহ রয়েছে, লসিকা বাহের মধ্যে পাঠিয়ে দেয়। ঠিক আছে, রক্তবাহে প্রবেশ করে না, কোথায় পাঠিয়ে দেয়, লসিকা বাহে পাঠিয়ে দেয়। নেক্সট আরো কিছু নিম্ন ফ্যাটি অ্যাসিড থাকে, কিছু ফসফোলিপিড থাকে, ঠিক আছে, প্রোটিন থাকে, এইগুলো কি হচ্ছে ডিরেক্ট লসিকা বাহে প্রবেশ করে। তাহলে এটা গেল ফ্যাটের বিশোষণ। এবার খাবার তো অ্যাবজর্ব হয়ে গেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিন প্রকার খাদ্যের যে পাচিত খাদ্যবস্তু, ডাইজেস্টিভ ফুড, অ্যাবজর্ব হয়ে গেল রক্তে। এরপর আমাদের এই চ্যাপ্টারে কাজ নেই, রক্তের সংবহন আমরা অলরেডি পড়ে নিয়েছি, কিভাবে সংবহন হবে। সংবহন হওয়ার পর কোষে গিয়ে শ্বসন বা রেসপিরেশন হবে, ওটা আমাদের দেখার বিষয় নয়। এবার কোষের মধ্যে গিয়ে শ্বসন বা রেসপিরেশন তো করছে, কিন্তু আর একটা জিনিসও করে থাকে, সেটা হচ্ছে খাদ্যের আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। কিছু বস্তু মানে খাদ্যবস্তু তো অক্সিজেন দ্বারা কোষের মধ্যে জারিত হবে, জারিত হয়ে কি শক্তির মুক্তি ঘটাচ্ছে। তো শক্তির মুক্তি ঘটালেও কিছু খাদ্য কোষের মধ্যে থেকে, যেটা হচ্ছে কোষের মধ্যে কিছু খাদ্যবস্তু থেকে যাচ্ছে, যেটাকে আমরা গ্লুকোজ হিসেবে লিখতে পারি, কিছু অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, কিছু ফ্যাট থাকতে পারে। তো এই যে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, এগুলো কোষের কোনো জায়গায়, ধরো কোষের কোনো প্লাজমা প্রোটিন ক্ষয়ে গেছে, সেখানে অ্যামাইনো অ্যাসিড চলে যেতে পারে প্রোটিন গঠনের জন্য। যেখানে কোনো শর্করার প্রয়োজন সেখানে চলে যেতে পারে। তো খাদ্যের অবশিষ্ট যে বস্তুগুলো, যেটা রেসপিরেশন হচ্ছে না, সেরকম কোনো বস্তু যখন কোষের কোনো জৈব যৌগের সাথে আবদ্ধ হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা কি বলছি, খাদ্যের আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। ঠিক আছে, আত্তীকরণ, এটা আমি আর আলাদা করে বললাম না, জাস্ট সংজ্ঞাটা তোমরা পড়ে নেবে। খাদ্যের আত্তীকরণ কাকে বলা হয়, যে পদ্ধতিতে কোষস্থ খাদ্যবস্তু সম্পূর্ণ জারিত না হয়, কি কিছু অংশ কোষ গঠনেও কাজে নাই, কোষের জৈব বস্তুর সাথে আবদ্ধ হয়, সেই ঘটনাকে আমরা বলছি খাদ্যের আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। তাহলে খাদ্যের আত্তীকরণ হয়ে গেল। এইবার আমাদের ক্ষুদ্রান্তের গহ্বরে কি পড়ে থাকলো, কিছু আনডাইজেস্টিভ ফুড। সেই আনডাইজেস্টিভ ফুড বা অপাচ্য খাদ্যটাকে এবার আমাদের কি করতে হবে, দেহের বাইরে থেকে তাড়িয়ে দিতে হবে। তার মানে মলে রূপান্তরিত হবে, যেটা ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে, লার্জ ইন্টেস্টাইনে প্রবেশ করবে। তো এই লার্জ ইন্টেস্টাইনে কিভাবে খাদ্যের বহিষ্করণ হয় সেটা দেখে নেব। নেক্সট দেখো খাদ্যের বহিষ্করণ কিভাবে হয়। খাদ্যের বহিষ্করণ আমরা কাকে বলি, যে প্রক্রিয়ায় অপাচ্য খাদ্য, ক্ষুদ্রান্তের মধ্যে তো পাচিত খাদ্য শোষণ হয়ে গেল, শোষণ হয়ে যাওয়ার পর যে খাদ্যটা পড়ে থাকলো সেটার কিন্তু কোনো পুষ্টি মূল্য থাকে না। ঠিক আছে, অপাচ্য খাদ্য, সেই খাদ্যটা কোথায় চলে আসবে, পৌষ্টিক নালী থেকে বের হয়ে মল আকারে বাইরে নির্গত হয়ে যায়, তাকে আমরা বলছি বহিষ্করণ। কোন অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়, এই যে ক্ষুদ্রান্ত থেকে চলে আসবে কোথায়, লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। আমি এখানে বৃহদন্ত্রের ছবিটা এঁকেছি। বৃহদন্ত্রের মধ্যে দিয়ে মল হিসাবে কোথায় চলে যাবে, মলাশয়, মলাশয় থেকে পায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হবে। তবে এই যে ক্ষুদ্রান্তের মধ্যে থাকা যে অপাচ্য খাদ্য,
সেই অপাচ্য খাদ্য বা পুষ্টি মূল্যহীন খাদ্য, সেই পুষ্টি মূল্যহীন খাদ্য কোথায় চলে আসছে? এই লার্জ ইন্টেস্টাইনের সিকামে প্রবেশ করছে, কারণ এখানে ক্ষুদ্রান্ত রয়েছে, ক্ষুদ্রান্ত থেকে কোথায় প্রবেশ করছে? বৃহদান্ত্রে প্রবেশ করছে। আর এই যে অপাচ্য খাদ্য, এটার একটা বিশেষ নাম আছে যেটাকে আমরা বলছি রাফেজ। কি বলছি? এই পুষ্টি মূল্যহীন খাবারটাকে আমরা বলছি রাফেজ। এই রাফেজ এখানে আসার পর বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা পাচিত হয়, বিভিন্ন টক্সিন পদার্থ রয়েছে। এছাড়াও এর মধ্যে বেশ কিছু পদার্থ স্টার্কোবিলিন যুক্ত হয়। বৃহদান্ত্রের প্রাচীর থেকে কিছু মিউসিন ক্ষরণ হয়, লুব্রিকেন্ট ক্ষরণ হয়, যেটা মল নির্গমনে সাহায্য করে থাকে। তো এই রাফেজ কি হচ্ছে? ওই সমস্ত জিনিসপত্র মিশে কিসে পরিণত হচ্ছে? মলে রূপান্তরিত হচ্ছে, মল প্রস্তুত করছে। এবং এই মলের মধ্যে এক ধরনের যৌগ উৎপন্ন হয়, যেটাকে আমরা বলছি স্ক্যাটল যৌগ। মলের মধ্যে কি থাকে? স্ক্যাটল যৌগ। এটা থাকার জন্য কি হচ্ছে? মল দুর্গন্ধযুক্ত হয়, ঠিক আছে। আর এর মধ্যে কি পিত্তরঞ্জক থাকে? স্টার্কোবিলিন থাকে, ঠিক আছে, বিলিরুবিন বিলিভার্ডিন, যেটা গিয়ে এখানে স্টার্কোবিলিনোজেন বা স্টার্কোবিলিন তৈরি করে। তো স্টার্কোবিলিন রঞ্জক থাকার জন্য এটা কিন্তু হলুদ রঙের হয়ে থাকে, মলের বর্ণ হলুদ হয়ে থাকে। তাহলে কি রঞ্জক বললাম? এখানে আমি লিখে দিই স্টার্কোবিলিন। স্টার্কোবিলিন থাকার জন্য এর বর্ণ হলুদ হয়ে থাকে। এটা গেল। তো এই মল এবার কি হচ্ছে? এখানে থাকা মিউকাস, লুব্রিক্যান্ট, এগুলোর জন্য এগিয়ে যাচ্ছে। বৃহদন্ত্রের মধ্যে প্রায় 36 ঘন্টা অপাচ্য খাদ্যটা এখানে মলে রূপান্তরিত হয়। নেক্সট কি হয়? এটা আস্তে আস্তে ধীরে ধীরে মলাশয়ে জমতে থাকে। এই যে কোলনের মধ্যে দিয়ে যাত্রা করবে, কোলনের মধ্যে দিয়ে যাত্রা করে কোথায় আসবে? মলাশয়ে এসে উপস্থিত হবে। এবং মলাশয়ে থাকাকালীন সময়ে মলাশয়ের প্রাচীরে যে চাপ দেবে, সেই চাপের ফলে কি হয়? এখানে এক ধরনের স্ফিংটার রয়েছে, স্ফিংটার পেশি, সেই স্ফিংটার পেশি খুলে যাবে এবং মলাশয় দিয়ে মল কি হবে? পায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হবে, ঠিক আছে। তাহলে এই পুরো পদ্ধতিটাকে আমরা কি বলছি? খাদ্যের বহিষ্করণ, ঠিক আছে। এটা চলে গেল খাদ্যের বহিষ্করণ। এইবার টোটাল ডাইজেশন আমাদের কমপ্লিট হলো। খাদ্য গ্রহণ কিভাবে হয়, প্রত্যেকটা অঙ্গ আমরা জানলাম, প্রত্যেকটা অঙ্গের মধ্যে কিভাবে কোন খাদ্য পরিপাক হয়, কি কি পাচক রস নিষ্কৃত হয়, এবং খাদ্যের বহিষ্করণও আমরা করলাম। তো টোটাল সিস্টেম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার এই পৌষ্টিক তন্ত্র জনিত বেশ কিছু ডিসঅর্ডার বা রোগ রয়েছে, যেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো চলে আসবো এবার সেই ডিসঅর্ডার গুলোতে। এবার দেখে নাও খাদ্যের পুষ্টিগত ও পাচনগত বেশ কিছু গোলযোগ, কি কি রোগ দেখা যায়। ফার্স্টে ম্যারাসমাস আর কোয়াশিওরকর, এই দুটো রোগ হচ্ছে শিশুদের হয়ে থাকে মেইনলি, আর প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে হয়ে থাকে, অর্থাৎ অপুষ্টিজনিত রোগ হচ্ছে ম্যারাসমাস আর কোয়াশিওরকর। ফার্স্টে বলি ম্যারাসমাস। ম্যারাসমাস কাদের দেখতে পাওয়া যায়? 1 বছরের কম বয়সী শিশুদের, 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের এই রোগটা দেখা যায়। কিসের জন্য? প্রোটিন আর ক্যালারির অভাবে এই ম্যারাসমাস রোগটা হয়ে থাকে। এগুলো কিন্তু তোমরা নোট করতে থাকবে। কি কি কিসের অভাবে? প্রোটিন আর ক্যালোরির অভাবে 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের এই ম্যারাসমাস রোগ হয়ে থাকে। কি হয়ে থাকে এই রোগের মধ্যে? এক্ষেত্রে দেহ শীর্ণকায় হয়ে পড়ে, পেশি দুর্বল হয়ে পড়ে, ঠিকঠাক ঘুম হয় না, হ্যাঁ, ঠিকঠাক বৃদ্ধি, দৈহিক বৃদ্ধিও হয় না, মানসিক বৃদ্ধিও হয় না, ঠিক আছে। এক্ষেত্রে কি করা প্রয়োজন? খাদ্যে ডেলি রুটিনে নর্মাল প্রোটিন বা ক্যালোরির দুটোরই অ্যাড করতে হবে। খাদ্যের মধ্যে যথোপযুক্ত যাতে প্রোটিন এবং ক্যালোরি প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে কোয়াশিওরকর। কোয়াশিওরকর এমন একটা রোগ যেটা 5 বছর বয়সী শিশুদের হয়ে থাকে, আর এটাও কিন্তু প্রোটিনের অভাবে হয়ে থাকে। এক্ষেত্রেও সেম সিমটমস গুলোই দেখতে পাওয়া যায়। দেহ শীর্ণকায় হয়ে যায়, দৈহিক মানসিক বৃদ্ধি হয় না, ঠিক আছে, পেশি নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, ঠিকঠাক বৃদ্ধি হয় না, ঠিকঠাক ঘুম হয় না। এইরকম ক্ষেত্রে কি করতে হবে? ডেইলি প্রোটিন জাতীয় খাদ্য ঠিকঠাক গ্রহণ করতে হবে। তো এই দুটো ছিল প্রোটিনের ঘাটতিজনিত বা অভাবজনিত দুটো রোগ। এরপর আছে কিছু পাচনগত গোলযোগ বা ডাইজেস্টিভ ডিসঅর্ডার। এক হচ্ছে বদহজম। বদহজম আমরা কাকে বলি? রেগুলার তোমাদের হয়ে থাকে, তাই তো? তো বদহজম হয় যখন আমাদের পাকস্থলী বলো, ক্ষুদ্রান্ত বলো, যে ডাইজেস্টিভ এনজাইম গুলো ক্ষরিত হচ্ছে,
ঠিক আছে, পাচক রস তৈরি হচ্ছে, সেগুলো যদি ঠিকঠাক রিলিজ না হয়, ডাইজেস্টিভ এনজাইম যদি ঠিকঠাক রিলিজ না হয়, তাহলে খাবারটাকে ঠিকঠাক ডাইজেস্ট করতে পারবে না। আর ডাইজেস্ট করতে না পারলেই ইনডাইজেশন হয়ে যাবে, মানে বদ হজম হয়ে যাবে। এক্ষেত্রে কি করা হয়, সহজ পাচ্য খাবার খেতে হবে। ঠিক আছে, অত্যাধিক তেল ঝাল মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো খাওয়া কিন্তু চলবে না, এগুলো খেলে বেশি পরিমাণে বদ হজম হবে। তো সহজ পাচ্য খাবার খেতে হবে, নর্মাল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। ঠিক আছে, নেক্সট হয়ে গেল কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন। কনস্টিপেশন কাকে বলা হয়, এই যে অপাচ্য খাদ্যবস্তু আমাদের কোথায় চলে যায়, বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। তো বৃহদন্ত্রের মধ্যে সিকামের পর কোলন, যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এই কোলনের যদি ঠিকঠাক বিচলন না হয়, তাহলে যে মলটা মলাশয়ে জমা হচ্ছে সেটার কিন্তু দেহ থেকে নির্গত হবে না। তাহলে এক্ষেত্রে সেটাকে আমরা কি বলে থাকি, কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন। এক্ষেত্রে কি করতে হবে, বেশি পরিমাণে জল পান করতে হবে, কারণ বৃহদন্ত্রের কোলনের যে প্রাচীর, সে প্রাচীর থেকে কিন্তু মিউকাস ক্ষরণ হয়, লুব্রিকেন্ট ক্ষরণ হয়, যেগুলো মল নির্গমন সহজ করে থাকে। তো নিশ্চয়ই এইগুলোর ঘাটতি হয়েছে, তাই জন্য কনস্টিপেশন হচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে, বেশি পরিমাণ জল পান করতে হবে, কিছু লুব্রিকেন্ট জাতীয় লাক্সাটিভ পিল রয়েছে, সেগুলো সেবন করতে হবে, সহজ পাচ্য খাবার খেতে হবে, তাহলে কনস্টিপেশন ঠিক হয়ে যায়। নেক্সট হচ্ছে বমি ও নাসিয়া। কি কারণে হয়ে থাকে বমি বা নাসিয়া, যে আমাদের যে স্টামাক বা পাকস্থলী, পাকস্থলীর ঠিকঠাক কাজ যদি না করে, পাকস্থলীর উপরে কি রয়েছে, কার্ডিয়াক স্ফিংটার রয়েছে না, যে ক্ষেত্রে কি আমরা বলেছিলাম যে কোনো খাদ্যবস্তু রিভার্স যেতে পারে না, কিন্তু এই স্ফিংটার ঠিকঠাক কাজ করলো না, খাদ্যবস্তু ব্যাক চলে গেল, রিভার্স গিয়ে ভমিটিং হয়ে গেল। তো এটাকে আমরা বলছি বমি বা নাসিয়া। পাকস্থলীর গোলযোগের জন্য এটা হয়ে থাকে। এর জন্য কি হয়ে থাকে, পেটে ব্যথা, গা ব্যথা, বমি বমি ভাব বিভিন্ন রকম হয়ে থাকে। তো এক্ষেত্রে কি করা উচিত, এক্ষেত্রেও সঠিকভাবে বিশ্রাম নেওয়া উচিত, রেস্ট নেওয়া উচিত, সঠিক জল পান করা উচিত, আর সহজপাচ্য খাবার কিন্তু খাওয়া উচিত। নেক্সট, জন্ডিস। জন্ডিস বা পান্টু রোগ আমরা কাকে বলে থাকি, যখন আমাদের যে পিত্তরস তৈরি হচ্ছে, পিত্তরসের মধ্যে কি তৈরি হয়, দুটো পিত্তরঞ্জক তৈরি হয়, বিলিরুবিন আর বিলিভার্ডিন। তো এই বিলিরুবিন আর বিলিভার্ডিন যদি অত্যাধিক পরিমাণে তৈরি হয়, কেন তৈরি হয় বলতো, বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি হয় লোহিত কণিকা ভেঙে। তো আমাদের যদি লোহিত কণিকা বেশি পরিমাণে ভাঙতে থাকে, তাহলে কিন্তু অত্যাধিক পরিমাণে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি হবে। আর এইগুলো আমাদের ত্বকে যে মিউকাস স্তর, সেইগুলো ত্বকের মধ্যে গিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব কি হলদে বর্ণের করে ফেলে। আমাদের চোখ, তারপরে নখ বা দাঁত, যত আমাদের মূত্রের সাথেও বিলিরুবিন বিলিভার্ডিন বেশি পরিমাণে নির্গত হয়। তো এই কারণে কি হচ্ছে, ত্বকও অনেকটা হলদে বর্ণের হয়ে থাকে। তো এইটাকে আমরা কি বলছি, জন্ডিস। ঠিক আছে, নেক্সট লাস্ট ওয়ান ইজ ডায়রিয়া। ডায়রিয়া আমরা কাকে বলছি, অত্যাধিক ঘন ঘন যে তরলের মতন মল নির্গত হয়, এটাকে আমরা বলছি ডায়রিয়া। কেন হয়ে থাকে, যে আমাদের বৃহদন্ত্রের প্রাচীরে ঘা, মানে অন্ত্রের প্রাচীরে ঘা বা মিউকাস অত্যাধিক বেশি পরিমাণে ক্ষরণ, এক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হতে পারে। তো এক্ষেত্রেও কি করা উচিত, যেহেতু মলের সাথে অত্যাধিক জল নির্গত হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে ডায়রিয়ার পেশেন্টদের কি করা হয়, স্যালাইন ওয়াটার দিতে হবে, বা স্যালাইন ওয়াটার বা বাইরে আমরা ওআরএস জল খাওয়াতে পারি। বাড়িতেও অনেক সময় ওআরএস তৈরি করা যায়, নুন আর চিনি জল মিশিয়ে ওআরএস তৈরি করা হয়, ওআরএস খাওয়াতে হবে, লিকার চা খাওয়াতে পারি, সহজ পাচ্য খাবার খাওয়াতে পারি। ঠিক আছে, ডাবের জল, লিকুইড জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে, কারণ এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে জল দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে। তো এই যাচ্ছে কিছু ডিসঅর্ডার আর তাদের চিকিৎসা। তো এই পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে। তো আশা করব চ্যাপ্টারটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, কারণ এখানে আমি সমস্ত জিনিসই কিন্তু ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করে দিয়েছি। তো ক্লাসটা এখানেই কমপ্লিট করছি। তো দেখা হচ্ছে নেক্সট লাইভ ক্লাসে। তোমাদের এবার থেকে আমার প্রত্যেকটা লাইভ ক্লাস হবে, কারণ এই ক্লাসগুলো আমার লাইভে নেওয়ার কথা ছিল, বিশেষ কারণের জন্য আমি সেখানে পৌঁছতে পারিনি, তাই তোমাদের এগুলো রেকর্ডিং ভার্সেস আমি দিলাম। তো নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে একটা নতুন চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই। তো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি প্রথমবার দেখে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।